ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছি সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি অনেক ভালো আছো। আজকে দুইটা অধ্যায় কেন? কারণ আজকে আমাদের চ্যাপ্টার 1 তো প্রায় শেষ। এজন্য আমরা আরেকটা চ্যাপ্টার একটু পড়াশোনা করব। ওকে, হ্যাপি টিচার্স ডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কি ভালো আছো সবাই? এই তো কাইফা হালুকা। ওকে, ওকে, ফাইন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ঠিক আছে, পড়াশোনা করেছো? এই পড়াশোনা করছো আগের দিনগুলা? আগের দিন তো বহুত কিছু পড়াইছি আমরা, তাই না? আরেকটা চ্যাপ্টার আজকে না পড়লে হইতো না? আরে আরেকটা চ্যাপ্টার হলো, বুঝছো, জাস্ট হলো চ্যাপ্টার হিসেবে চ্যাপ্টার আর কি। জাস্ট ওই যে বলে দেওয়া যে ভাই কোষ বিভাজন মানে কোষকে বিভাজিত করব। আরে পরের দিনই আমরা মেইনলি পড়বো এই চ্যাপ্টারটা। ওকে, আলহামদুলিল্লাহ পড়েছি সবাই। আরে সেই পড়ছি, কিন্তু ভুলেও গেছি। আরে প্যারা নেই, পড়া তো ভুলার জন্যই, তাই না? যদি সব পড়ে মনেই থাকতো তাহলে তো আমরাও কি করতাম, আমরা ওই যে পড়ে পড়ে পেজ ছিঁড়ে ফেলতাম। দেখি বলো তো, এই কাজ কে করতো? মনে আছে নাকি? জিকে প্রিপারেশন হয়ে যাবে। দেখি বলতো, কে পড়ে পড়ে পেজ ছিঁড়ে ফেলতো? আমাদের বাংলাদেশের একজন রিনাউন্ড একজন ছিল। বিদ্যাসাগর না, বিদ্যাসাগর না কিন্তু। কি ছিল? হ্যাঁ, বিদ্যাসাগর। এই তো অনেকে বলতে পারতেছে, হ্যাঁ, এ কে ফজলুল হক ছিলেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে তোমরা দেখি সাবাস, সবকিছু জানো। ঠিক আছে, চলো। তাহলে ওকে, যেহেতু পড়াশোনা আমরা করেছি, আশা করতেছি তো আমরা কিছু পড়াশোনা ধরি তোমাদের। দেখি কার কার মনে আছে। তো ধর রাখি, চলো আমরা দেখি কতদিন এইচডব্লিউ। সো নিউক্লিক অ্যাসিড কি, তোমরা এটা খুব ভালো মতোই পারো, বলার কিছু নাই। সো চলো আগে যাই। নিউক্লিওটাইড কি বলতো ভাই? নিউক্লিওটাইডে কি কি উপাদান থাকে দেখি। নিউক্লিওটাইডে কি কি উপাদান থাকে, অ্যান্সার দাও। আজ তাড়াতাড়ি ছুটি দিন ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ আজকে তাড়াতাড়ি ছুটি দিব। হয়তোবা না, আজকে টাইম ডাইলেশন হবে না। না না, ওই দিন আসলে দরকার ছিল দেখেই করেছিলাম। ঠিক আছে, কোনো টেনশন নিও না, আজকে হবে না ইনশাল্লাহ। এই তো ফার্স্ট সিম বলে ফেলছে সবার আগে। আর কে ক্যান্সার দিয়ে ফেলেছে? ওকে, তানসি অ্যান্সার দিয়ে ফেলেছে। দিবা, সাবাস, সবাই অ্যান্সার দিয়ে ফেলেছে, জোস। তাই না? কি কি থাকে? সুগার, দেন নাইট্রোজেনাস বেজ, এন্ড আর কি থাকে আমাদের? ফসফেট থাকে। ঠিক আছে, এবার তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করব। প্রশ্নটা হলো, ভাইয়া বলো তো, ফসফেট কয়টা থাকে? দেখি কতগুলা ফসফেট থাকে, অ্যান্সার দাও তো। ওকে, অনেকে তিনটা বলতেছে, তিনটা কিন্তু না। এই তো ফসফেট কয়টা? আরে আরে, পাঁচটাও বলে ফেলছে কে জানি। ফসফেট কিন্তু একটা থাকে, প্লিজ ভুল করো না। অনেকে বুঝতেছি কেন 3 বা 5 বলতেছি, কারণ ফসফেটটা যুক্ত থাকে হলো কার্বন 3 আর কার্বন 5 এর সাথে। আমি একটা ফসফেট, নিউক্লিওটাইডে একটা ফসফেট, এটা বলতে চাচ্ছি, ঠিক আছে? সো নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইডে কিন্তু ফসফেট একটাই। মনে করে দেখো, আমরা পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম বলো তো? ঠিক আছে, এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট আর অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এর মধ্যে কোনটা নিউক্লিওটাইড? এর মধ্যে কোনটা নিউক্লিওটাইড? অ্যাডিনোসিন মনোফসফেট আর ট্রাইফসফেটের মধ্যে কোনটা নিউক্লিওটাইড বলো? এই তো সাবাস, হ্যাঁ, বেশিরভাগই ঠিক দিয়েছি। অ্যাডিনোসিন মনোফসফেট কিন্তু ভাইয়া কি? নিউক্লিওটাইড। ঠিক আছে, এইটা কিন্তু না। ঠিক আছে, এটা যাতে ভুল না হয় ব্যাপারগুলা। ছোটখাটো জিনিস, সিম্পল জিনিস, বাট ভুল হয়ে যেতে পারে। ওকে ভাই, এটা ছাড়া আমরা আর কি বলবো এখান থেকে একটা জিনিস? ওকে, দেখে আসি আগে, যেহেতু এইটা এইচডব্লিউ টা সলভ করছে, এটা একটু দেখে আসি আমরা। প্রথম জৈব অ্যাসিড কি? সো পড়েই দেখতে পারবা, এটা দ্বিসূত্রক বলেছে, তার মানে এটা ডিএনএ। সো প্রথম জৈব অ্যাসিড কোনটা ভাইয়া? ডিএনএ, আমরা করেছি। এরপরে কি বলেছে দেখো, দুই ধরনের অ্যাসিডের মধ্যে তুলনামূলক আলোচনা। অ্যাসিড কোনটা? ডিএনএ আর আরএনএ। তুলনামূলক আলোচনা আমরা পারবো মোটামুটি। আসো এরপরে যে কোশ্চেনটা করবো, কনসেপচুয়াল কোশ্চেন ধরতেছি আসলে। বলো তো ভাইয়া, দেখি বলো, রেপ্লিকেশনে 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 নতুন সৃষ্ট ডিএনএ সূত্রকের দিক কোনটা ছিল? নতুন সৃষ্ট ডিএনএ এর দিক কোনটা ছিল? অপশন এ 3 প্রাইম থেকে 5 প্রাইম, অপশন বি 5 প্রাইম থেকে 3 প্রাইম। বলো অ্যান্সার কোনটা হবে? নতুন সৃষ্ট ডিএনএ কোনটা ছিল?
ওকে, অনেকে এ বি আমি দুইটাই দেখতেছি, সমান তালে এ আর বি অ্যান্সার দেখতেছি। মাথায় রেখো এটার অ্যান্সার কিন্তু ভাইয়া কি বি ছিল। তোমরা যদি লিডিং স্ট্র্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ডের কথা একটু মনে করে দেখো, গতদিন আমরা পড়েছিলাম কিন্তু যে প্রাইমার কি করতে পারে, শুধুমাত্র 3 প্রাইম প্রান্তে যুক্ত হয়, তাই না? ডিএনএ পলিমারেজ দিয়ে আমরা পড়েছিলাম, মনে আছে কি তোমাদের এটা? ওকে, অ্যান্সার কিন্তু বি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? হোপফুলি নাই। যদি থাকে আমরা গতদিনের ভিডিওটা ওই জায়গাটা একটু দেখে আসবো, ঠিক আছে? এটা কিন্তু লাগবে আমাদের। মাথায় রাখবা শুধু ডিএনএ না, হতে পারে এমআরএনএ। আজকে আমরা যেটা পড়বো এইটাও কোন দিকে তৈরি হবে? সব সময় তৈরি হবে কোন দিকে? 5 to 3 প্রাইম। এখন যদি কোশ্চেনটা একটু অন্যভাবে সাজায়, যদি জিজ্ঞেস করে যে এক্ষেত্রে এক্ষেত্রে সর এই যে সেম কেসে রেপ্লিকেশনের ক্ষেত্রে ছাঁচ হিসেবে কোনটা কাজ করে, ছাঁচের ডিরেকশন কোনটা? রেপ্লিকেশন বা এমআরএনএ এর ক্ষেত্রে আসলে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে জিজ্ঞেস করবে, একই জিনিস কিন্তু ফলো করবে। তৈরি হবে সবসময় কি বরাবর? 5 to 3। তাহলে বলো তো ছাঁচ কোনটা হবে? এই তো সাবাস, ঠিক আছে, উল্টা হবে কিন্তু 3 to 5। ঠিক আছে, এটা যাতে ভুল না হয় ব্যাপারগুলা মনে থাকবে। এগুলো কিন্তু পরীক্ষায় এইসব ছোটখাটো জিনিস কনফিউশন হয়ে যায়। তোমরা দুইটা মনে রাখবা না, মাথায় রাখবা সব সময় নতুন যাই তৈরি করব কি হবে ভাই, ওটা 5 to 3 হবে। এরপরে অন্যটা মিলাই দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু আমরা বুঝতে পেরেছি। ফাইন, তাহলে চলো এখন আমরা আস্তে আস্তে আগে যাই। আজকে আমরা কি শিখবো? চলো B7 এ আগাই। সো গতদিনের পড়াশোনা আমরা আশা করি পড়েছি। সো দেখি তোমাদের দুই একটা কোশ্চেন করি, যেহেতু অনেকগুলো করে ফেলেছি আরো কয়েকটা করি। বলো তো রেপ্লিকেশনে রেপ্লিকেশন এ ডিএনএ সূত্রক ডিএনএ সূত্রক খুলে কে কে খুলে ফেলে? ডিএনএ সূত্রক কে খুলে ফেলে? এই তো, আরে মাশাআল্লাহ, সাবাস। ওরে অবস্থা পুরো স্প্যাম হয়ে গেছে। ইয়া, হেলিকেজ, নাইস, থ্যাংক ইউ। ওকে, তাহলে কিন্তু এটা আমরা পারলাম ভাই। এটার অ্যান্সার কি ভাই? এটার অ্যান্সার হলো কি হেলিকেজ। ওকে, সো এইটুকু আমরা পারলাম। বাকিগুলো আশা করি যেহেতু এইটুকু পেরেছো, সো হোপফুলি পারবো। লাস্ট একটা কোশ্চেন, একটা না দুইটা আসলে, ঠিক আছে? ওকে, সিম্পল একটা কোশ্চেন করি। বলো তো বলো এই ডিএনএ খণ্ডে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা? এই ডিএনএ খণ্ডে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা এইটুকের মধ্যে? আই হাই, এত কোশ্চেন হয়ে গেছে, এটা হ্যাং করে গেছে। ওকে, অনেকে 10 বলতেছে, অনেকে 25 বলতেছে। প্রথম কথা, চলো আমরা হিসাব করি। এটা কিন্তু হিসাব, এটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন এরকম। ঠিক আছে, প্রথমে দেখি অ্যাডিনিন, তাই না? অ্যাডিনিন অবশ্যই কি থাকবে? থাইমিনের সাথে দুইটা। মানে এখানে অ্যাডিনিন দিয়ে বোঝানো হয়েছে যে এখানে অ্যাডিনিন থাইমিনের এই জাংশনটা আছে। থাইমিন দিয়ে বুঝাইছে এখানে থাইমিন অ্যাডিনিনের জাংশন আছে। গুয়ানিন দিয়ে বুঝাইছে এখানে গুয়ানিন সাইটোসিনের জাংশন আছে। সাইটোসিন দিয়ে বুঝাইছে সাইটোসিন গুয়ানিনের জাংশন আছে। তাহলে টোটাল কয়টা হাইড্রোকার্বন? 3 3 6 7 8 9 10। তার মানে 10টা কিন্তু। ঠিক আছে, তো এইসব ছোটখাটো জিনিস কিন্তু আমাদের পারতে হবে। চলো, তাহলে বুঝে ফেলছি আমরা। এসব দেখতেছি গতদিন আসলে ভালো মতো পড়েছিলাম তোমরা। তো চলো আগে যে আজকে কি শিখবো আমরা? আজকে মূলত ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এন্ড আদার্স এই ব্যাপারগুলো পড়বো। একটা সেলিব্রিটি উদ্দীপক, ওকে, একটা সেলিব্রিটি উদ্দীপক মানে কমনলি আসে এই জিনিসগুলা। ওকে, ডিএনএ একটা অ্যারো দিয়ে দিবে হলো এমআরএনএ, আরেকটা অ্যারো দিয়ে দিবে হলো প্রোটিন। ঠিক আছে, তাহলে বলো তো ভাইয়ারা, তাহলে বলো তো এইখানে যদি বলি এ, এই এ জিনিসটা কি হবে? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি পদ্ধতি কোনটা? আজকে আমরা যেটা শিখবো, অর্থাৎ এইটাই কিন্তু ট্রান্সক্রিপশন। আমরা জানি ডিএনএ তথ্যটা কি হয়, এমআরএনএ তে যায়, এমআরএনএ সেই তথ্যটা প্রোটিন বানায় রাইবোজোমে গিয়ে। তাহলে এই প্রসেসটা কিন্তু ভাইয়া কি? ট্রান্সক্রিপশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশন পরীক্ষা কিন্তু পারতে হবে। তারপরে ধরো এখানে যদি বলি বি, এটাও তোমরা পারো ট্রান্সলেশন। সো আমি আর জিজ্ঞেস করতেছি না, ট্রান্সলেশন। ওকে, এখন একটা কোশ্চেন করবো, এইটার সাথে একটু হয়তোবা পরিচিত নাও থাকতে পারো। বলো এই সি প্রসেসটার নাম কি? উদ্দীপকটা এইভাবে সাজানো থাকতে পারে, সি প্রসেসটার নাম কি?
সমস্যা নেই, এটা না পারলেও এখন শিখে রাখো, আমরা আজকে এই দুইটা প্রসেস নিয়েই পড়াশোনা করব। তবে এটা পারতে হবে। বলো এই সি প্রসেসটা কি? এই তো সাবাস, হ্যাঁ। ওকে, অনেকে বলছে রিভার্স ট্রান্সক্রিপশন, না ভাইয়া, এইটা কিন্তু ডিএনএ, দেখো বুঝাচ্ছে কি, ডিএনএ থেকে আবার কি তৈরি করেছো, ডিএনএ তৈরি করেছো। তার মানে এখানে সাইকেলে কি বুঝাচ্ছে, এইটা বুঝাচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, মানে কি এইটা বুঝাচ্ছে ভাইয়া ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে। এটা উদ্দীপক ভুল করো না ভাইয়া, এটা মানে বুঝাচ্ছে কি ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে, অর্থাৎ এটা কি ভাইয়া রেপ্লিকেশন। এটা কিন্তু পারতে হবে, এটা হলো রেপ্লিকেশন। আর যারা রিভার্স ট্রান্সক্রিপশন বলছো, ট্রান্সক্রিপশন মানে হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, আর রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, টেনশন নিও না। তাহলে এখন আগে যে আমরা এরপরে ট্রান্সক্রিপশন জন্য কি কি লাগবে, তাহলে আমরা তো বুঝতে পারছি আমরা আসলে কি করতে যাচ্ছি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতে যাচ্ছি, তাই না? ওকে, এইখানে একটা জিনিস ফরজ কাজ আগেই মাথায় রাখো, কি মাথায় রাখবো ভাই, আমরা রেপ্লিকেশনে সব জায়গায় থাইমিন ব্যবহার করতে পেরেছি, কারণ ওইটা ছিল কি ডিএনএ এর পার্ট। মাথায় রেখো ভাই, এমআরএনএ, তার মানে এই জায়গায় কিন্তু থাইমিনের কোনো এক্সিস্টেন্স নাই, ইউরাসিল। পরীক্ষায় আমরা এই জিনিসগুলো ছোটখাটো জিনিস কিন্তু গুলায় ফেলি, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এরকম আসে কোশ্চেন, আমি কোশ্চেন একটু পরে সলভ করবো, টেনশন নিও না। বাট আপাতত এটা কিন্তু লাগবে যে এমআরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল, থাইমিন কোনোভাবেও যাতে না লিখি, ভুলেও যাতে না লিখি, ঠিক আছে? তাহলে আগে যাই। তাহলে ফার্স্ট অফ অল দেখো, ট্রান্সক্রিপশন তৈরির জন্য আমাদের ছাঁচ লাগবে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। চলো দেখি কি বুঝতে হবে ভাইয়া। ওকে, ঠান্ডা মাথায় আগে বুঝো, ধরো এটা তোমার ডিএনএ, এটা হলো তোমার ভাইয়া কি ডিএনএ, ঠিক আছে? এখন এই ডিএনএটার মধ্যে সাধারণত আমরা যে বলি, যতবারই আমরা বলি ভাই চোখের রং, চুলের রং, বলি যে আমরা কি বলি, সাধারণত বলি যে মাঝখানে জাস্ট বলে দিই যে এই জায়গাটা, এই জিনের ডিএনএ এই জায়গাটার মধ্যে চুলের রং আছে, এই জিনটা আছে। বাট সাধারণত বুঝছো, এই বৈশিষ্ট্যগুলো বা তথ্যগুলো দুইটা স্ট্র্যান্ডে থাকে না। কি বললাম ভাইয়া, বললাম যে ধরো আমি যদি বলি এখানে একটা ডিএনএ ছিল, আমরা কমনলি বলি কি ভাইয়া, বললাম যে এই যে এইখানে এইটুকের মধ্যে কি আছে, এইটুকের মধ্যে ধরো আছে চুলের রং, এইটুকের মধ্যে বললাম ভাই কি আছে, চুলের রং। তার মানে কিন্তু এমন না এই ডিএনএ এর দুইটা স্ট্র্যান্ড বা দুইটা সূত্রকেই চুলের রং আছে। কি বুঝলাম ভাই, দুইটার স্ট্র্যান্ডে কিন্তু চুলের রং নেই। কিরকম ভাবে আছে, ধর আমি বললাম ব্যাপারটা অনেকটা এইরকম, এইটুক স্ট্র্যান্ডের মধ্যে কি আছে ভাইয়া, চুলের রং আছে, এইটা বলতে বুঝাচ্ছে কি ভাইয়া, চুলের রং। ঠিক আছে, তার মানে কি শিখলাম এখান থেকে, জিন দুইটা স্ট্যান্ডে থাকে না, বা বৈশিষ্ট্য দুইটা স্ট্যান্ডে থাকে না, শুধুমাত্র এইটুক জায়গা। মানে কি, ধরো এই জায়গার মধ্যে লেখা আছে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, মানে এই অ্যাডিনিন গুয়ানিন থাইমিন বলতেই সেই চুলের রংটাকে বুঝাচ্ছে। আমরা কি ক্লিয়ার এইটুক, এই ব্যাপারটা বুঝতে পেরেছি? ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখি আমরা এই এরপরে যদি আমরা আগাই, দেখো এইটা তো আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো এইটার অপোজিটে কি থাকবে, ধরো আমি যদি নর্মাল ভাষায় বলতাম, নর্মাল ভাবে কি, ধরো আমি বললাম যে একটা ডিএনএ আঁকতেছি আমরা, ঠিক আছে? এখানে আমি বললাম ভাইয়া এই উপরেরটার মধ্যে আছে সাপোজ অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, তাহলে নিচে কি থাকবে, অ্যাডিনিনের সাথে ডাবল বন্ডে একটা থাইমিন, গুয়ানিনের সাথে ট্রিপল বন্ডে একটা সাইটোসিন, থাইমিনের সাথে ডাবল বন্ডে একটা অ্যাডিনিন থাকবে। তাহলে ঠিক একই জিনিস তো এখানেও হবে ভাইয়া। মানে কি এইটার অপোজিটে এখানে কি থাকবে ভাইয়া, অ্যাডিনিনের সাথে থাইমিন ছিল, গুয়ানিনের সাথে সাইটোসিন ছিল, থাইমিনের সাথে অ্যাডিনিন ছিল, তাই না? ডিএনএ তে তো এভাবেই ছিল, আমি এখন এটাকে খুলে ফেলেছি জাস্ট। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো ভাইয়া, আমি এখান থেকে চাচ্ছি একটা কি করতে, এমআরএনএ তৈরি করব। বলো তো এই এমআরএনএটা কোনটা থেকে তৈরি করা ভালো, উপরেরটা অপশন এ নাকি নিচেরটা অপশন বি? বলো তো এমআরএনএটা কোনটা থেকে তৈরি করব? ওকে, এখানে অনেকেই বলতেছো ভাইয়া এ, তাই না? বা অনেকেই বলতেছো বি, ফাইন। চলো একটু চিন্তা করি যারা এ বলতেছি তাদেরটা কেন হচ্ছে না। ধরো তোমরা হয়তো এই কাজটা করেছো, একটা খাতায় পেজের মধ্যে এক লিখবা, এক লিখে তুমি আয়নায় ধরো তো, এই একটা কি সোজা থাকে নাকি উল্টায় যায় বলো তো? এই এক লিখে তুমি আয়নায় ধরো, বলো এটা কি উল্টায় যাবে না সোজা থাকবে? অবশ্যই উল্টে যায় না, তাই না? তাহলে তুমি যদি এখান থেকে এমআরএনএ তৈরি করো, এটা কি উল্টে যাবে না? তোমার এমআরএনএ এর কোড কোনটা বা ভাষা কোনটা, বা চুলের রং বুঝাচ্ছে এজিটি, এইটা চুলের রং, এই টিসিএ তো চুলের রং না,
তাহলে এইটা থেকে যদি বানাই উল্টা যাবে না। এখন তুমি এক কাজ করবা, খাতার মধ্যে উল্টা এক লিখো তো, উল্টা এক লিখে তুমি আয়নায় ধরো তো, দেখবা উল্টা এক লিখলে কি সোজা হয়ে যায় না? দেখেছো কি উল্টা লিখলে কি হয়ে যায়, সোজা হয়ে যায় না? এইখানে আমরা সেই কাজটাই করব। অর্থাৎ আমি যদি এখান থেকে তৈরি করতাম এমআরএনএ, দেখো তো ভাইয়া তাহলে কি আসতো? আমরা অবশ্যই বলবো ভাইয়া এখান থেকে তৈরি করলে আপনি পেতেন হলো অ্যাডিনিনের জায়গায় কি পেতাম আমরা, ইউরাসিল, কিন্তু থাইমিন না। গুয়ানিনের জায়গায় পেতাম কি, সাইটোসিন। থাইমিনের জায়গায় পাইতাম অ্যাডিনিন। এইটা কিন্তু কোনোভাবেও কিন্তু আমার চুলের রঙের এজিটির সাথে মিলতেছে না। কখন মিলতো, যদি আমরা আগে থেকে উল্টায় দিতাম। অর্থাৎ এইটা না ইউজ করে আমরা যখনই নিচেরটা ইউজ করব, অর্থাৎ এই যে এটা নিচেরটা যখন ইউজ করবো, দেখো তো থাইমিন থেকে কি তৈরি হবে, অবশ্যই বলবা থাইমিনের সাথে কে থাকে, অ্যাডিনিন। সি এর জায়গায় কি হবে, গুয়ানিন। অ্যাডিনিন জায়গায় ইউরাসিল। দেখো তো এইটা কি পুরা চুলের রঙের মতো দেখতে না? আমরা কি বুঝতে পেরেছি, পুরা চুলের রঙের মতো দেখতে না? তাহলে বুঝতেছি আমরা তাহলে কোনটা নিয়ে কাজ করব, যেটার মধ্যে জিন আছে নাকি যেটার মধ্যে জিন নাই, বা যেটার মধ্যে বৈশিষ্ট্য আছে নাকি বৈশিষ্ট্য নাই। আমরা কি ক্লিয়ার? তাহলে আমরা বি নিয়ে কেন এমআরএনএ তৈরি করব? ঠিক আছে, আমরা কি তাহলে ক্লিয়ার? এই তো, তার মানে ঠিক বুঝছি। এই তো, সাবাস, তাই না? তাহলে এখন একটু নাম শিখি ভাই, বাংলা নাম। যেখানে এই যে চুলের রংটা আছে তাকে আমরা বলি হলো কোডিং স্ট্র্যান্ড। তাকে কি বলি, কোডিং। আর এটাকে অনেক সময় বলা হয় নন কোডিং বা অ্যান্টি কোডিং। তো দুইটাই আসলে একই অ্যান্সার, একই জিনিস, নন কোডিং। ঠিক আছে, তাহলে ছাঁচ হিসেবে কোনটা কাজ করবে ভাইয়া, নন কোডিংটা তোমার ছাঁচ বা টেমপ্লেট হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমরা আই থিংক ক্লিয়ার হয়েছি। বিতে থাইমিন আছে, আরএনএ কেমনে তৈরি হবে? খেয়াল করো, বিটা হলো তোমার, খেয়াল করো এটা তো ডিএনএর পার্ট, এটাতে তো অবশ্যই থাইমিন থাকতেই হবে। যখন তুমি এটাকে দেখে দেখে কপি করবা, এমআরএনএ বানাবা, তুমি অবশ্যই থাইমিনের সাথে কে থাকে আমরা জানি, এটি, তাই না, এটি। তাহলে থাইমিন যদি এখানে থাকে, উল্টা দিকে কি থাকবে, অবশ্যই অ্যাডিনিন। তারপরে যদি এখানে সাইটোসিন থাকে, এখানে অবশ্যই গুয়ানিন। এখানে অ্যাডমিন থাকলে এখানে থাইমিন হওয়ার কথা ছিল, বাট যেহেতু এটা একটা এমআরএনএ, তাই অবশ্যই অবশ্যই কি হবে, এখানে ইউরাসিল দিতে বাধ্য আমরা। ঠিক আছে, এখন এখানে একটা তোমাদের প্রশ্ন করি, বলো তো ভাইয়ারা, বলো এইটা ডিরেকশনটা কি হবে, বলো তোমরা, এই ডিরেকশনটা কি হবে, এইটা থেকে এইদিকে ডিরেকশন কি হবে, নতুন যেটা তৈরি হয়েছে 5' টু 3' নাকি 3' টু 5'? এই তো, সাবাস, 5 to 3'। ঠিক আছে, আমরা ক্লিয়ার তাহলে? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, ছাঁচ হিসেবে আমরা কোনটা নিব, ছাঁচ হিসেবে আমরা নিব নন কোডিং। কেন নিব ভাইয়া, কারণ আমরা যখন নন কোডিং কে কপি করব, দেখো এইটা দেখতেই তোমার কার মতো দেখা যায়, এই এজিটির মতোই দেখা যায়, তাই না? কারণ এজি এজি মিলতেছে, আর এজিটি তো চুলের রং বলে, তার মানে যাতে একদম একই রকম হয়। আর এখানে মানে ইউরাসিল দেখে আবার ভয় পাও না ভাই, এখানে তো টি আছে, এখানে তো ইউ আছে, হুবহু তো হইলো না। এটা আমি ইচ্ছা করে দিচ্ছি যাতে তোমরা দুইটাই ক্লিয়ার হও একসাথে। ইউরাসিল এমআরএনএ ক্ষেত্রে মানে ডিএনএ টি এর যা কাজ, এমআরএনএ তে ইউরাসিলের কাজই একই রকম ভাবতে পারো। তার জন্য আসলে সমস্যা নেই, দুইটা একই বুঝাচ্ছে। ঠিক আছে, ছাঁচ মানে হলো টেমপ্লেট বা মোল্ড। দেখবা অনেক সময় যে তোমরা ইউটিউব শর্টসে দেখো নাকি, যে অ্যালুমিনিয়াম গলায় তারপরে মাটির মধ্যে ধর একটা কেচি রাখতেছে বা একটা লোহা রাখতেছে বা সামথিং রেখে অ্যালুমিনিয়াম মোল্ডটা ঢেলে দিচ্ছে, তাহলে এই যে শেপ দেওয়ার জন্য যেটা আমরা ইউজ করি সেটাকে ছাঁচ বলি আমরা। ওকে, নন কোডিং মানে, কোডিং মানে যেখানে তোমার এই যে চুলের রংটা আছে, যেই স্ট্র্যান্ড বা যেই সূত্রকে তোমার চুলের রং আছে তাকে আমরা বলি কোডিং। কোড মানে হলো বৈশিষ্ট্য, সহজ কথায়। আর যেটার মধ্যে নাই তাকে আমরা বলি নন কোডিং। আর আমরা ছাঁচ হিসেবে কাজ করব কোনটা, নন কোডিংটা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 5 আগে কেন, ও মানে এটা হলো জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি আর কি, যে 5 to 3 না, আমরা একটু আগেই দেখলাম তো, আমরা একটু আগেই দেখলাম সবসময় নতুন কিছু তৈরি হবে 5 to 3, 3 to 5 কিন্তু নতুন কিছু তৈরি হবে না। প্রাইমের বিষয়, প্রাইম মানে হলো, মনে করে দেখো ডিএনএ এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম ডিএনএ এর দুইটা সূত্রক, একটা 3' to 5', মানে একটা 3 কার্বন থেকে 5 কার্বনের দিকে, আরেকটা 5 কার্বন থেকে 3 কার্বন দিকে, কার্বন নাম্বার অনুযায়ী। কোডিং না কোডন, এটাকে কোডিং বলা হয়, মানে এখান থেকে কোড তৈরি হইতে পারে। কোডন বলা হয় এই জিনিসটাকে, এই যে গ্রিন কালার যেটা, এটাকে আমরা বলতে পারি কোডন। কোডন নিয়ে আমি আলোচনা করব, আপাতত তোমরা এইটা বুঝেছো কিনা, যে আমরা এমআরএনএ তৈরি করব কোন সূত্র থেকে, যে সূত্রে কিনা আসল তথ্যটা নাই সেটা থেকে কপি করব, যাতে উল্টায় যে আমরা আসল তথ্যটা পাই।
ওকে, চলো আগে যাই। এখন তাহলে আমরা ডিএনএ ছাঁচ নিয়ে ক্লিয়ার হলাম। ছাঁচটা কোনটা হবে? যেটা কিনা নন কোডিং বা অ্যান্টি কোডিং। ওকে, ঠিক আছে। তাহলে দেখো যে আয়না দিয়ে তোমরা কিন্তু ইজিলি চিন্তা করতে পারো। এরপর একটা কথা বলেছে আরএনএ পলিমারেজ এনজাইম। তোমরা পলিমার নাম শুনেছো, যে ইথিন থেকে পলি ইথিন তৈরি হয় আমাদের, তাই না? তাহলে আরএনএ পলিমারেজ যেমন ডিএনএ পলিমারেজ কি করতেছিল, একটার পর একটা নিউক্লিওটাইড যোগ করে করে ডিএনএ সূত্রক তৈরি করেছে। তাহলে আরএনএ পলিমারেজ কি করবে? এটাও একটা কি করবে? পলিমার বানাবে, মানে নিউক্লিওটাইড যোগ করে করে পলিমার বানাবে। কার পলিমার বানাবে? আরএনএ এর পলিমার, অর্থাৎ ও একটা কি তৈরি করবে? একটা আরএনএ তৈরি করবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো একটা জিনিস দেওয়া আছে সুন্দর মতো, এটা হলো কি অ্যাডিনিন ট্রাইফসফেট, গুয়ানিন অ্যাডনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট আর ইউরিডিন ট্রাইফসফেট। ওকে ভাই, এই ব্যাপারটা কি? চলো আগে যাই, যে আমাদের এখন কি লাগবে, চলো আগেই। দেখো তুমি যখন আরএনএ তৈরি করবা, অবশ্যই এখন একটু তোমরা বলো তো ভাইয়া, ধরো আমার ডিএনএ এর নন কোডিং স্ট্র্যান্ড ছিল এমন, ধরো ডিএনএটার মধ্যে, ওকে, তোমাদের কাছে যেহেতু কোডিং নন কোডিং নিয়ে প্রবলেম হচ্ছে তাই আমি পুরোটাই দিচ্ছি। ধরো নন কোডিং, ধরো নন কোডিং স্ট্র্যান্ড বলে দিল এ জি এ এ টি, তাহলে বলো তো এমআরএনএ কেমন হবে? এমআরএনএ কেমন হবে বলো? এমআরএনএ কেমন হবে বলো তো? এমআরএনটা কেমন হবে? ওকে, অনেকে টি বলতেছ, থাইমিন কিন্তু হবে না, প্রথমেই বলে আসছি এটা আরএনএ, মানে এটা ইউরাসিল হবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাডেনিনের জায়গায় কি হবে? থাইমিন হওয়ার কথা ছিল, বাট জানি থাইমিন হবে না, ইউরাসিল হবে। ইউ সি ইউ ইউ এ। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভুল যাতে না হয়। ঠিক আছে, এখন একটা ছোট্ট ট্রিকি কোশ্চেন। ধরো আমি কোশ্চেনটা বললাম এমন, যে কোডিং স্ট্র্যান্ডটা দিয়ে দিয়েছি, সেটা হলো এ এ টি জি সি, তাহলে বলো তো এমআরএনএ কি হবে? দেখি এই ট্রিকি কোশ্চেনটা কে পারে। আমি কোডিং দিয়ে দিয়েছি, তাহলে বলো তো নন কোডিং কি হবে, সরি মানে এমআরএনএ কি হবে? আরে সাবাস, মাশাআল্লাহ, এই তো তোমরা দেখি সেই ব্রিলিয়ান্ট, তাই না? কি হবে? অবশ্যই ভাইয়া, তুমি আগে থেকে ডিরেক্ট করতে পারো অথবা আলাদা করে করি। যেহেতু এটা কোডিং, তার মানে এটা নন কোডিংটা কি হবে? উল্টাটা। নন কোডিংটা হবে উল্টাটা, মানে কি হবে? এটা হবে উল্টা, মানে কি? টি টি, তারপরে এ সি আর জি। মনে করে দেখো আগের ছবিটা, আমি এইটা দিয়েছি, তাহলে নন কোডিংটা আগে তৈরি করলাম। নন কোডিং থেকে এখন তুমি এমআরএনএ বানাও, নন কোডিং থেকে এমআরএনএ বানাও। তাহলে দেখো তো নন কোডিং থেকে যদি আমরা এমআরএনএ বানাই, কি হবে? এখানে এইটা থেকে এমআরএনএ বানাও, কি হবে? থাইমিনের জায়গায় অ্যাডিনিন, অ্যাডিনিন এ এর জায়গায় ইউরাসিল, সি এর জায়গায় জি, জি এর জায়গায় সি। দেখো আমরা কি বুঝতে পেরেছি নাকি? এই দুইটা কোশ্চেন যদি ক্লিয়ার হও, তাহলে তোমার প্রথম পয়েন্টে কেন কোডিং কেন নন কোডিং এই ব্যাপারটাই প্রশ্ন হওয়া উচিত না। ঠিক আছে, ওকে। যারা ওই ছবি দিয়ে বুঝো নাই, তারা চিন্তা করে দেখো আমাদের দরকার কি। লাস্ট একবার কথা, ধরো আমি যদি বলি কোডিং মানে হলো তোমার এই যে চুলের রং দরকার, চুলের রং বুঝায় এজিটি। তুমি যদি এজিটি থেকে এমআরএনএ তৈরি করো, তাহলে কিন্তু উল্টায় যাচ্ছে, অর্থাৎ তৈরি হবে কি এর জায়গায় থাইমিন, সাইটোসিন, আর টি এর জায়গায় কি অ্যাডিনিন। এইটা কিন্তু কখনো টিসিএ কিন্তু কখনো এজিটির মতো না, মানে এটা তোমার চুলের রং দিতে পারবে না। তাই আমরা কোডিং বা যেখানে বৈশিষ্ট্য আছে সেটা ব্যবহার করব না, আমরা কি করব? এর উল্টাটা ব্যবহার করব। উল্টা মানে কি? যেটার মধ্যে বৈশিষ্ট্য নাই, অর্থাৎ যেটা নন কোডিং। নন কোডিং কি? দেখো টিসিএ, এই টিসিএ থেকে যদি তুমি এমআরএনএ তৈরি করো, টি এর জায়গায় উল্টা যায় এ হবে, সি এর জায়গায় জি হবে, এ এর জায়গায় ইউ হবে, তাই না? এইটা দেখতে কিন্তু পুরাপুরি কার মতো? তোমার চুলের রং বা এই কোডিং এর বৈশিষ্ট্যের মতো। এই জন্য আমরা কি করতেছি? আমরা নন কোডিং কে ছাঁচ হিসেবে ব্যবহার করব, বা আমরা নন কোডিং থেকে সরাসরি এমআরএনএ তৈরি করব। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক আমরা ক্লিয়ার। ওকে, যদি না বুঝে থাকি সহজ কথায় আমরা যে আরেকবার ভিডিও দেখে নিতে পারবো। হোপফুলি আমরা ক্লিয়ার এটা আসলে, আর না বুঝলেও টেনশন নিও না, সামনে আবার এরকম একই জিনিস আসতে পারে। সো আমরা এইটুকু আসলাম। তাহলে এখন যেটা আমরা বলতেছিলাম ভাইয়া, দেখো তুমি এই যে মাত্রই বললা ভাইয়া এমআরএনএ তৈরি করছো কিভাবে, তুমি দেখো এই যে ইউসিইউ মানে কি ইউ, তার সাথে সাইটোসিন অ্যাড করছো, তার সাথে ইউরাসিল, ইউরাসিল অ্যাডিনিন, তাই না?
এই যে অনেকগুলো নিউক্লিওটাইড অ্যাড করেছো, এইটাই একটা কি, এইটার নামই একটা পলিমার। এইটাই একটা কি ভাইয়া, পলিমার। তাহলে এই যে পলিমারটা তৈরি হয়েছে, এটা তৈরিতে কে সাহায্য করবে, কোন এনজাইমটা, বলো তো, অ্যান্সারটা দিয়ে ফেলো। কোন এনজাইমটা সাহায্য করবে, বলো তো কোন এনজাইমটা সাহায্য করবে? আমরা কিন্তু পড়ে ফেলছি পলিমার তৈরি করতে কোন এনজাইম সাহায্য করবে। এই তো সাবাস, হ্যাঁ, আরএনএ পলিমারেজ ভাইয়া, তাই না? আরএনএ পলিমারেজ। এখন ভাইয়ার প্রবলেমটা কি, আমরা তো দেখলাম ইউরাসিল ইউজ করব, বাট দেখো আমরা ব্যবহার করতেছি কোনটা, এটিপি। ধরো আমি এটিপি দিয়ে তোমাদের এক্সাম্পল দিচ্ছি। তোমরাই বলেছো ভাইয়া নিউক্লিওটাইডে কি থাকে, নিউক্লিওটাইডের মধ্যে থাকবে একটা ফসফেট, একটা ফসফেট, তাই না? তোমরাই বলেছো। তাহলে এখন ভাই একটু চিন্তা করো তো, আমরা যদি বলি তুমি নিয়েছো এটিপি, এটিপি তো ব্যবহার করতে পারবো না। আমরা তাই কি করি জানো, এই এটিপিটাকে ভেঙে ফেলবো। এটিপি যখন ভেঙে যাবে তখন তৈরি করবে হলো এএমপি প্লাস, কি তৈরি করবে, পাইরোফসফেট, এএমপি প্লাস পাইরোফসফেট। তাহলে দেখো ভাইয়া, এএমপি আমরা দেখো কোনটা নিউক্লিওটাইড হিসেবে ব্যবহার করতে পারবো, এই যে আমরা এ বলতেছি, এই এ আসলে কে ভাইয়া, এই এ আসলে কিন্তু এ না, এই এ আসলে তোমার এএমপি, তাই না? কারণ আমরা যদিও অ্যাডিনিন বলি, অ্যাডিনিন তার একা একা থাকবে না, ও কি হবে, ওর লোকবল নিয়ে থাকবে। লোকবল মানে কি, ওর নিউক্লিওটাইড নিয়ে থাকবে। আর আমরা, তোমরাই বলেছো হ্যাঁ নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে, নিউক্লিওটাইডের মধ্যে একটা ফসফেট থাকে, তার জন্য নিউক্লিওটাইড কোনটা হিসেবে কাজ করবে, এএমপি। তাহলে এখন প্রশ্ন ভাইয়া, আমরা তো তাহলে সরাসরি এএমপি নিতে পারতাম, আমরা তাহলে এটিপি কেন নিলাম, তাই না? ওকে, আমরা একটু আগে তাহলে এর বুঝার জন্য একটু নামটা বুঝি আগে। এটিপির টি মানে হলো ট্রাই, মানে অ্যাডনোসিন ট্রাইফসফেট। কয়টা ফসফেট আছে এখানে, তিনটা ফসফেট আছে। আর এই যে এমপি, এমপি মানে এম থেকে হলো মনো, এম থেকে কি ভাইয়া, মনো, মানে এখানে কয়টা ভাইয়া, একটা ফসফেট। তাহলে বলো তো ভাইয়া পাইরোফসফেটের মধ্যে কয়টা ফসফেট আছে, পাইরোফসফেটের মধ্যে কয়টা ফসফেট আছে, আনসার দাও তো। হ্যাঁ এই তো, তাই না, হ্যাঁ দুইটা আছে, তাই তো, এই তো। সো এই যে দুইটা ফসফেট, তাই কি হয় জানো, এই যে ভাই তাহলে আমরা কেন এটা নিলাম, কেন আমরা এটিপি নিলাম আমাদের এমপি তৈরি করার জন্য। তোমাদের মনে আছে এটিপি কে একটা জিনিস বলা হয়, বলো তো এটিপির আরেকটা নাম আছে, 9-10 হয়তো বা পড়েছো, এটিপি কে কি বলা হয় বলো তো, এটিপি কে কি বলা হয়? এই তো এনার্জি কয়েন, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, তাই না? মানে এর মধ্যে কিন্তু অনেক শক্তি থাকে। সো এই যে যখন এটিপিটা ভেঙে যায়, তখন আমরা কি পাই, আমরা অনেক শক্তি পাই। এই যে এনার্জি, ঠিক আছে, আমরা কি পাচ্ছি, এনার্জি পাচ্ছি, ঠিক আছে, আমরা অনেক শক্তি পাচ্ছি। এই শক্তি ব্যবহার করে আমরা এই ট্রান্সক্রিপশন প্রসেস, যেহেতু এটা জটিল প্রসেস, শক্তি লাগবে না, এই শক্তিটা আমরা ব্যবহার করি। হ্যাঁ, এছাড়াও আরেকটা জিনিস হয়, সেটা কি হয় জানো, এই পাইরোফসফেট ভেঙে যখন দুইটা ফসফেট হয়, দুইটা ফসফেট হইলো, তখনও কিছু পরিমাণ শক্তি পাওয়া যেতে পারে। মানে তাহলে আমাদের এটিপি নেওয়ার একমাত্র উদ্দেশ্য কি, একমাত্র উদ্দেশ্যই হলো আমরা যাতে নিউক্লিওটাইড তো পাবোই, পাশাপাশি যাতে আমরা শক্তিও পেতে পারি। ঠিক আছে, আমরা কি একটু ক্লিয়ার ভাইয়া কেন আমরা এটিপি নিচ্ছি? ঠিক একই কারণেই আমরা কি নিচ্ছি, সিটিপি, সাইটিডিন ট্রাইফসফেট। ঠিক একই কারণে আমরা ইউরাসিলের ট্রাইফসফেট নিচ্ছি, গুয়ানোসিন ট্রাইফসফেট নিচ্ছি। ঠিক আছে, একই কারণে আমরা এই কাজগুলো করতেছি। ওকে, ঠিক আছে, চলো আগে যাই। তাহলে দেখো আমরা তাহলে এতক্ষণ কি করলাম, প্রথমে দেখলাম যে আমরা এমআরএনএ তৈরি করব ডিএনএ থেকে। প্রথমে শিখলাম ডিএনএ কোন স্ট্র্যান্ড থেকে বা কোন সূত্রকে আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করব, বা কোন সূত্র থেকে আমরা এমআরএনএ তৈরি করব। দ্বিতীয়ত শিখলাম আমরা এই এমআরএনএ তৈরির সময় আমরা জানি অনেকগুলো নিউক্লিওটাইড একের পর এক যুক্ত হয়ে পলিমার তৈরি করে। তো শিখলাম এই এনজাইমের নাম পলিমারেজ এনজাইম। 3 নাম্বার শিখলাম এই যে আমরা নিউক্লিওটাইড যোগ করব, এটা তো কি অ্যাডনোসিন মনোফসফেট এই আকারে থাকে নিউক্লিওটাইড, তাই না? তোমাদের গতদিন মনে আছে একটা চার্ট ছিল স্লাইডে, তো চার্টটা যদি দেখে থাকো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে আমাদের অ্যাডনোসিন মনোফসফেট বা এরা এরা তৈরি করলাম কোথা থেকে, এটিপি থেকে ভাইয়া। তখন প্রশ্ন হলো ভাইয়া এটিপি থেকে কেন তৈরি করলাম, সরাসরি তো এএমপিও তৈরি করতে পারতাম বা এএমপিও ব্যবহার করতে পারতাম। সেটার উত্তর কি ভাইয়া, আমরা এখানে শক্তি লাগবে এটার জন্য।
আর লাস্ট কোশ্চেন হলো এখানে কিছু সহযোগী প্রোটিন দরকার হয়। আমরা কি এই উপকরণগুলো ক্লিয়ার এবং আমরা কি করতে চাচ্ছি একটু ক্লিয়ার? জিটিপি সিটিপি এর কাজ কি? দেখো তোমাদের তো গুয়ানিনও লাগবে, মানে একটা জিনিস মাথায় রাখো, আমরা যতই এই যে এজিসিটি এজিইসিইউ এগুলা বলি না কেন, আসলে আমরা কিন্তু বুঝাচ্ছি এই অ্যাডিনিনের কি, অ্যাডিনিনের নিউক্লিওটাইডটাকে বুঝাচ্ছি। আর তোমরা যদি গত দিনের মনে রাখো ওই চার্টটা দেখবা, এই অ্যাডিনিন নিউক্লিওটাইডের নাম আসলে অ্যাডনোসিন মনোফসফেট। মনে আছে নিউক্লিয়াস সাইটটাকে বলা হচ্ছিল অ্যাডিনোসিন, তার পাশে একটা ছবি ছিল অ্যাডিনোসিন মনোফসফেটের। ঠিক আছে, ওকে। সহযোগী প্রোটিন মানে এটা সাহায্য করার জন্য কিছু প্রোটিন আছে। ওকে, তাহলে আগে যে এখন আমরা এরপরে ওকে, এখন আসি ট্রান্সক্রিপশন কিভাবে করব আমরা। ট্রান্সক্রিপশনের জন্য প্রথমে আছে কি সূচনা। এইখানে প্রথম কথা একটা জিনিস মাথায় রাখবা, দেখি কার কার মনে আছে ডিএনএ রেপ্লিকেশনে একটা ল্যান্ডমার্ক দরকার ছিল, মনে আছে? বলতো এটার নাম কি? ডিএনএ রেপ্লিকেশন একটা ল্যান্ডমার্ক দরকার ছিল, বা একটা জায়গা থেকে শুরু, একটা কিছু এসে প্রথম শুরুটা করতেছিল, ওইটার নাম কি? এই তো সাবাস, প্রাইমার, জোস। ঠিক আছে, কি ছিল? প্রাইমার ছিল। এইটা যাতে ভুল না হয়, হ্যাঁ, যেখান থেকে শুরু হয় সেটার নাম অরি, বাট যেটার থেকে শুরু হয় বলতে বুঝাচ্ছিলাম যে যে প্রথমে আসে আসলে সে কে, প্রাইমার। সো মাথায় রেখো ট্রান্সক্রিপশনে কিন্তু নো প্রাইমার, পরীক্ষায় কিন্তু এগুলো ভুল হয়। এখানে কিন্তু কোনো প্রাইমার নাই, কি নাই, এখানে কোনো প্রাইমার নাই। ব্যাপারটা চিন্তা করো, আমাদের ডিএনএ তে প্রাইমার দরকার ছিল, এখানে কেন দরকার নাই আসলে? কারণ ধরো আমি যদি একটু চিন্তা করি, ধরো এটা তোমার ডিএনএ, ঠিক আছে, এটা তোমার ডিএনএ। ধরো তোমার এখানে লেখা আছে তোমার চুলের রং কালো, ব্ল্যাক, চোখের রং লেখা আছে ধরো ব্লু, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো একটা নিউজ পেপার যখন আমরা পড়ি, আমরা কি করি, ধরো তুমি খেলার নিউজ, তুমি ক্রিকেট ফ্যান, তুমি প্রথমে কি করবা, নিউজ পেপার একদম পিছনে চলে যাও, খেলার পাতায় যাও, তারপরে তুমি হেডিং দেখে আগে বুঝো এটা কোনটা ক্রিকেট নিউজ বা ওয়ার্ল্ড কাপ নিউজ, দেন তুমি ওই হেডিং এর আন্ডারে পড়া শুরু করে দাও, তাই না? মানে আমরা যখন কোনো কিছু পড়ি কি করি, আমরা অবশ্যই একটা কিছু জায়গা থেকে শুরু করি, হেডিং থেকে, তুমি হেডলাইন থেকে বুঝতেছো এটা ক্রিকেট নিউজ। ঠিক একই জিনিস এখানে হয়। এই যে এখানে জিন আছে, এইটাকে প্রকাশ করার জন্য একটা হেডিং বা হেডলাইন আছে, এখানে একটা কি থাকে ভাইয়া, হেডলাইন থাকে। এখন এই হেডলাইন তো আমাদের মতো হেডলাইন না যে বলবে যে আজকে থেকে শুরু হবে ব্ল্যাক এন্ড ব্লু বা চুলের রং তৈরি হওয়ার কাজ, এরকম এগুলো তো আর থাকবে না। এই হেডিং বা হেডলাইন হিসেবে থাকে যে তার নাম হলো প্রোমোটার। তার নাম কি ভাইয়া? প্রোমোটার। অর্থাৎ আরএনএ পলিমারেজ, এই যে আমরা একটা এনজাইম পড়লাম না যে কিনা পলিমার তৈরি করে, ও আসলে এইটা থেকে হেডলাইন পেয়েছে, ও তারপর থেকে পড়া শুরু করবে, মানে এমআরএনএ তৈরি করা শুরু করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি শিখলাম, প্রথমে প্রোমোটার। এখন এখানে তো যে আবার যেটা বললাম যে হেডলাইন তো এমন থাকবে না যে আজকে থেকে শুরু হবে চুলের রং কালো করার কাজ, এমন তো থাকবে না। কি থাকবে ভাইয়া তাহলে? যে প্রোমোটারের মধ্যে কি থাকে জানো, ইউ আদি কোষেরটা আমাদের জানতে হবে। টি এ বক্স বলা হয়, টাটা বক্স বলা হয়, কি বলা হয় ভাইয়া? টাটা বক্স। টাটা বক্স মানে কি, মানে এখানে অনেক বেশি পরিমাণ থাইমিন অ্যাডিনিন, অ্যাডিনিন থাইমিন অ্যাডিনিন, অনেক বেশি পরিমাণ থাইমিন অ্যাডিনিন থাকে। এইটা দেখেই ওই আরএনএ পলিমারেজ চিনতে পারে যে আমার এখান থেকে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, আমরা কি এটুকু বুঝতে পেরেছি? ওকে, তাহলে দেখো, তাহলে এটা তোমরা যদি একটু ছবিটা দেখো, ছবিটা কি, এই যে দেখো, দেখছো এই ছবিটা খেয়াল রাখো, টি দেখছো, এখান থেকে হলো বুঝবে যে আমার এখান থেকে ট্রান্সক্রিপশন করা শুরু করতে হবে, অর্থাৎ এইটাই সেই চিহ্ন বা হেডলাইন। ঠিক আছে, এখন চিহ্নটাও যে যেটা বললাম এটা তো আমাদের ভাষায় হইতে পারে না, এটা ওদের ভাষায় হতে হবে, তার জন্য থাইমিন অ্যাডেনিন হলো ওদের ভাষা। এইটা দেখেই চিনবে। কে চিনবে? ওই যে একটু আগে একটা সহযোগী প্রোটিনের নাম শুনেছো না তোমরা, এখানে সেই সহযোগী প্রোটিনটা কাজ করে, যার নাম হলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ঠিক আছে, তোমরা ডিসকভারিতে আমেরিকান স্যাভেজ দেখেছো কিনা, ওই যে মনে আছে আমেরিকান ডিগার, সরি, যে এই তো পেয়ে গেছি লাস্টে একটা লাইন, তাই না, যে মূল্যবান কিছু পেয়েছে। সো এখানে সেম জিনিসটা হয়, এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ও যখনই দেখে যে ডিএনএ এর মধ্যে এরকম টি এ আছে, ও দেখে বলে এই তো পেয়ে গেছি, কি পাইলো, ও তখন ওই যে আমাদের আরএনএ পলিমারেজ ছিল না, ও তখন এই আরএনএ পলিমারেজকে ধরে নিয়ে চলে যায় যে আরে আমি কি পাইছি, আমি তো প্রোমোটার পেয়ে গেছি, অর্থাৎ আমি বুঝে গেছি কোথা থেকে তোমার কাজ শুরু করতে হবে। তখন কি হয়, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কি করে, আরএনএ পলিমারেজকে প্রোমোটারের সাথে আবদ্ধ করলো।
তারপরে আরএনএ পলিমারেজ কি করবে, আরএনএ পলিমারেজ তারপর থেকে এখানে কাজ শুরু করবে। দেখো বুঝছি এইটুক? ওকে, ঠিক আছে, তাহলে আসি এরপরে। তাহলে এখন দেখো ভাই এরপরে কি হবে। প্রথম কথা হলো তোমাকে অবশ্যই আমরা শিখেছিলাম, দেখো ছাঁচ এই যে পাক যদি না খুলে তাহলে কি কাজ করতে পারবে? অবশ্যই না। তাই আরএনএ পলিমারেজ এসে প্রথমে কি করে, প্রথমে প্যাচ খুলবে। প্রথমে কি করবে ভাইয়া, প্যাচ খুলে, এবং এক্ষেত্রে কি করে জানো, একসাথে 20টা প্যাচ খুলে দেয়। একসাথে 20টা বেস পেয়ার খুলে দেয়। 20টা বেস পেয়ার মানে কি ভাইয়া, বেস পেয়ার মানে নিউক্লিওটাইড বেস, ঠিক আছে, বেস পেয়ার খুলে। কে খুলবে? এই যে তোমার আরএনএ পলিমারেজ, মনে থাকবে। সো এই ছিল তোমার ট্রান্সক্রিপশনের সূচনা। ওকে, তাহলে ভাই এখন লিখবো কি এখান থেকে? এখানে লিখবো যে লিখবো কি আমাদের এখান থেকে, প্রথম কথা প্রোমোটারের কথাটা বলতে হবে, যে তারপরে প্রোমোটারের পরিচয় দিয়ে তারপরে বলবা কি ভাইয়া, প্রোমোটারের কে চিনে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আরএনএ পলিমারেজকে প্রোমোটারের সাথে আবদ্ধ করে, তারপরে আরএনএ পলিমারেজ এখানে পলিমার তৈরির কাজ শুরু করে বা আরএনএ তৈরির কাজ শুরু করে। প্রথমেই কি করে, প্যাচ খুলে, ডিএনএ প্যাচ খুলে, এক্ষেত্রে একসাথে 20টি বেস পেয়ার খুলে দেয় বা ই করে ফেলে। ঠিক আছে, ঠিক আছে, আমরা কি ক্লিয়ার? আমার একটা টেক্সটও পড়েন না, সবার টেক্সটই দেখা হচ্ছে, টেনশন নিও না। টাটা কি, টাটা মানে হলো থাইমিন অ্যাডমিন, থাইমিন অ্যাডমিন থাকে, ঠিক আছে। ওকে, জিনের সাথে কোনো রিলেশন আছে ভাইয়া? হ্যাঁ অবশ্যই জিনের সাথে রিলেশন আছে। যেমন তুমি তো যেখানে জিন নাই সেখান থেকে কি এমআরএনএ তৈরি করবা? দরকার আছে আমাদের? আমাদের এমআরএনএ তৈরির কাজটা কি, যে ডিএনএ এর তথ্য বা জিনটা যাতে প্রোটিন হয় এবং আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আসি, তাহলে আমরা এখানে ছোট্ট একটা রিপিট করি। তাহলে কি বুঝলাম এখান থেকে? প্রথমে শিখলাম যে কোথা থেকে এমআরএনএ শুরু করতে হবে সেটা চিনার জন্য ডিএনএ থেকে জায়গা আছে। সেই জায়গাটা কিভাবে চিনা যায়? সেই জায়গাটা চিনা যায় যে অনেক বেশি পরিমাণ থাইমিন অ্যাডমিন, থাইমিন অ্যাডমিন থাকে। সেই জায়গাটাকে আমরা বলি টাটা বক্স। এই জায়গার একটা নাম আছে, নামটাকে বলা হয় প্রোমোটার। সো এই প্রোমোটারে এসে যেহেতু ট্রান্সক্রিপশন প্রসেস, তাই এখানে যে ফ্যাক্টর কাজ করবে তার নাম কি? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ও কি করবে? এই প্রোমোটারকে চিনে, এই জায়গা থেকে যেহেতু কাজ শুরু করতে হবে, প্রোমোটারকে চিনে আরএনএ পলিমারেজকে প্রোমোটার পর্যন্ত নিয়ে আসে, যে ভাই তোমার এখান থেকে কাজ শুরু করতে হবে। অ্যাজ ইফ তোমার ধরো কোন এক জায়গায় খনন করতে হবে বা তোমার বিল্ডিং বানাইতে হবে, তুমি শ্রমিককে বললা, বা দেয়াল করতে হবে, তুমি শ্রমিককে বলে যে দেখেন আমার জায়গা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দেয়াল হবে। সো এখানে সেম জিনিসটা হচ্ছে, ঠিক আছে। আর আরএনএ পলিমারেজ কি, যে কিনা আরএনএ তৈরি করবে। এটিএ কি, এটিএ কই পাইলা? এখানে তো টাটা, টিএটিএ, টাটা বক্সই প্রোমোটার। হ্যাঁ মানে প্রোমোটার অনেক রকম হতে পারে, তোমার জাস্ট টাটা বক্সটা জানলেই হবে। সবার কোশ্চেনই পড়া হয় কম বেশি, টেনশন নিও না। মোট প্যাচ কয়টা থাকে এখানে ডিপেন্ড করে এমআরএনটা কত বড় হবে তার উপরে। এটিএ হবে না, না এটা টাটাই তো হবে। ওয়াই নো প্রাইমার, কারণ দেখো প্রাইমার কি, ওইখানে চিনানোর কেউ ছিল না, এইখানে চিনানোর জন্য এই প্রোমোটার আছে, সেজন্য এখানে প্রাইমার দরকার হবে না। এখন তোমাদের একটা ছোট্ট কোশ্চেন করি ভাইয়া, দেখি এটা বুদ্ধি দিয়ে আনসার দাও। বলো তো ভাইয়া, এখানে কেন টিএটিএ, থাইমিন অ্যাডিনিন কেন, কেন থাইমিন অ্যাডিনিন, কেন গুয়ানিন সাইটোসিন, গুয়ানিন সাইটোসিন না? দেখো তোমরা এটা আনসার দাও। কেন থাইমিন, কেন গুয়ানিন না? কেন থাইমিন অ্যাডিনিন, কেন গুয়ানিন সাইটোসিন না? ঠান্ডা মাথায় বলো, পারবা? এই তো, আরে অবস্থা অ্যান্সার দিয়ে ফেলছে, কে দিল? সরি হারাই গেছি, কিন্তু ওকে মাশাআল্লাহ অনেকেই ঠিক অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবাস, তোমরা একবারই পারছো। হ্যাঁ, এখানে হাইড্রোজেন বন্ড কয়টা বলো তো ভাইয়া? 2টা। এখানে হাইড্রোজেন বন্ড কয়টা করে থাকবে? 3টা। কোনটা খোলা সহজ, এইটা না ওইটা? কোনটা খুলতে পারবা সহজে? আরএনএ পলিমারেজ কোথায় সহজে কাজ করতে পারবে? অবশ্যই এটাতে সহজে কাজ করতে পারবে, তাই না? সো এই জন্য সহজে খোলা যাবে, ঠিক আছে। যেহেতু এটা সহজে কাজ করা যাচ্ছে তাই আনসার হলো টিএটিএ, জিসি না। ফাইন, তাহলে দেখো আমরা আগে যাই।
ওকে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা ট্রান্সক্রিপশনের সূচনা করেছি। এখন ট্রান্সক্রিপশনের স্ট্র্যান্ড বর্ধিতকরণ কিভাবে বাড়াবো এটা নিয়ে আমরা যদিও আলোচনা করে ফেলেছি, তাও ধরো আঁকবো কিভাবে। মাথায় রেখো, রেপ্লিকেশনে গতদিন মনে আছে একটা ছবি এঁকে দিছিলাম, প্লিজ এভাবে আঁকার চেষ্টা করবো। ট্রান্সক্রিপশনেও একটা ছবি অবশ্যই দিতে হবে। তো ছবিটা কেমন হবে ধরো চিন্তা করো। ওকে, তারপরে ধরো আমরা এখানে আরেকটা আঁকতেছি। ওকে, ধরো এটা আমাদের হলো 3', মানে এটা 3, এটা তাহলে 5', সেম এটা তাহলে 5'। আর এদিকে যদি আমরা যাই তাহলে এটা কি হবে, এটা তাহলে 5', এইভাবে কাজ করে এটা হবে 3'। অর্থাৎ এটা 3', এটা 5'। এখন কোশ্চেন তোমাদের কাছে, বলো তো ভাইয়া, বলো তো এখানে কোনটা ছাঁচ হিসেবে কাজ করবে, এ নাকি বি? কোনটা ছাঁচ হিসেবে কাজ করব আমরা, এ নাকি বি, কোনটা ছাঁচ হিসেবে কাজ করব? হ্যাঁ, এই তো বেশিরভাগই ঠিক অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ বি হবে তাই না, কারণ 3' থেকে 5', এটা। ওকে, তাহলে কিভাবে কাজ করবে চলো আমরা একটু আঁকি। পরীক্ষায় কিভাবে আঁকবো চেষ্টা করব বেস পেয়ার গুলো দিয়ে দিয়ে কাজ করতে। যেমন ধরো এখানে আমরা দিলাম অ্যাডিনিন, তাহলে অবশ্যই এটার এখানে কাউন্টারে থাকবে থাইমিন। এখানে তাহলে ছিল কি ধরো থাইমিন, এখানে থাকবে তাহলে অ্যাডিনিন। এখানে থাকবে ধরো গুয়ানিন, এটা ধরো সাইটোসিন, এটা আবার থাইমিন, তাহলে এখানে সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন। ঠিক আছে, তাহলে তোমরা বলতেছো ভাই 3' to 5', মানে এখান থেকে এমআরএনএ তৈরি হবে। তাহলে চলো এখান থেকে এমআরএনএ তৈরি করি। তাহলে এই যে দেখো ছবিটা কি হবে, বলো এমআরএনএটা কি হবে, অ্যান্সার দাও তোমরা। এখান থেকে এমআরএনএ তৈরি করলে কোনটা হবে বলো তো, সিকোয়েন্সটা কি হবে? ওকে, এই তো অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছি তাই না, এই তো সুন্দর। কি হবে অ্যান্সার? অ্যাডিনিনের জায়গায় কিন্তু থাইমিন, সরি ইউরাসিল হবে না, কি হবে থাইমিনের জায়গায় ইউরাসিল কিন্তু হবে না, অনেকে যেটা ইউরাসিল করে ফেলেছো, এটা কিন্তু অ্যাডিনিন। অ্যাডিনিনের জায়গায় থাইমিন হওয়ার কথা ছিল, বাট এটা একটা এমআরএনএ, তার জন্য হচ্ছে কি ইউরাসিল। সাইটোসিনের জায়গায় কি হবে গুয়ানিন, গুয়ানিনের জায়গায় সাইটোসিন। অ্যাডিনিনের জায়গায় কি হওয়ার কথা ছিল, থাইমিন হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা এমআরএনএ, তার জন্য হবে কি ভাইয়া ইউরাসিল। সো এইটাই হলো আমার কি এমআরএনএ, যেটা এভাবে তৈরি হচ্ছে আর এদিকে সামনে আগাচ্ছে, অর্থাৎ এইদিকে তোমার আরএনএ পলিমারেজ কে কাজ করতেছে এখানে, আরএনএ পলিমারেজ এখানে কাজ করতেছে। ঠিক আছে, আরএনএ পলিমারেজ কাজ করবে। এখন এরপরে কিভাবে আঁকবা, এরপর একটু যদি সুন্দর করতে চাও একটু দিয়ে দিবা, অর্থাৎ এখান থেকে দিয়ে দিলা যে এ ইউ জি, তারপরে ধরো জি ইউ সি। ঠিক আছে, মানে এটা আপ টু ইউ, তুমি একটু এলংগেট করে দেখাইলা, মানে একটা জায়গায় মাস্ট দেখাবে, এটা হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, এখন আসি, এটুকু তো আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো ভাই এটা ডিরেকশন কি হবে, এখান থেকে এই পর্যন্ত ডিরেকশন কি হবে, কত প্রাইম থেকে কত প্রাইম, 3 থেকে 5 নাকি 5 to 3? শুরুটা মেথিওনিন হলো না কেন ভাইয়া, মেথিওনিন একটা অ্যামিনো অ্যাসিড, এটা ট্রান্সলেশনে তৈরি হবে, এটা এমআরএনএ, এই জন্য এইউজি দিয়েছি। এই এইউজি হলো স্টার্ট কোডন। এই 3 to 5 কেন লিখতেছো তোমরা, ঠান্ডা মাথায় দেখো এটা কেন 3 to 5 হবে। অনেকেই ঠিক দিয়েছো, ইয়াপ অবশ্যই কষ্ট পাও না, কিন্তু আবার কয়েকজন কিন্তু 3 to 5 দিয়ে ফেলেছো। দেখো তোমার ছাঁচ হবে 3 to 5, তাহলে যেটা বলছিলাম নতুন জাই তৈরি হবে কোন দিকে, 5 to 3 এর দিকে তৈরি হবে। ঠিক আছে, এই যে 5', এই 5'টাকে কি বলা হয় দেখি কার কার মনে আছে, এমআরএনএ দুইটা অংশ ছিল না, 5' কে কি বলা হয়, হেডার না ট্রেইলার? 5' কে কি বলা হয়, হেডার না ট্রেইলার বলো? স্টার্টিং কোডনটা বুঝি নাই, সমস্যা নেই, স্টার্টিং কোডন নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এবার একজন কোশ্চেন করেছিল দেখে বলে দিলাম, টেনশন নিও না, স্টার্টিং কোডন আছে আমাদের আজকের টপিকে। ইয়া হেডার, আর পিছনটা কি ট্রেইলার, যেটা পিছন পিছন যাবে। এই ছবিটা অবশ্যই আঁকার চেষ্টা করব অ্যাপ্লিকেশন যদি আসে, ট্রান্সক্রিপশনে। লাস্টের সমাপ্তিকরণ, এটা কি একদম ইজি জিনিস। এটা হলো কি, তোমার একটা জায়গা আছে যার নাম কি সমাপ্তি অঞ্চল। সমাপ্তি অঞ্চল কি, যেখানে নরমালি বলা হয় যে অনেক বেশি পরিমাণ অ্যাডিনিন থাকে, যে জায়গায় কি হয় তোমার ডিএনএ তে অনেকগুলা অনেকগুলো অ্যাডিনিন থাকে। তো যখনই ধরো আরএনএ পলিমারেজ কাজ করতেছে করতেছে করতেছে, যখনই সে অনেকগুলো অ্যাডিনিন দেখবে, সেইটা দেখে সে বুঝে যে ভাই আমার কি, আমার কাজ শেষ। কাজ শেষ মানে থেমে যায়। যেমন তোমরা ইসিজিতে দেখছো, যে ইসিজিতে দেখবা সুন্দর মতো যাচ্ছে, যে চলতেছে 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 চলতেছে, হুট করে ফ্ল্যাট হয়ে গেছে। কাইন্ড অফ এখানেও সেম জিনিসটা হয়, যে আরএনএ পলিমারেজ কাজ করতেছে করতেছে করতেছে, হুট করে দেখা অনেকগুলো অ্যাডমিন, ও বুঝে যে না শেষ, পেশেন্ট ইজ ডেড, মানে সে কাজ শেষ। ঠিক আছে,
সো এইটুকু জানলে হবে। এখানে একটু মাথায় রেখো, এটা কিন্তু স্টপ কোডন না ভাই, এটা প্লিজ ভুল করো না। এইটা কি হচ্ছে, এটা আমরা এখনো ট্রান্সক্রিপশনে আছি, সো আমরা ট্রান্সলেশনে যাই নাই। সো স্টার্টার স্টপ কোডন নিয়ে কথাবার্তা বইলো না, ঠিক আছে, মাথায় রেখো এটা। ওই দুইটা ট্রান্সলেশনের কাজ। এখানে আমরা এখন mRNA তৈরি করতেছি, এখন আমরা কোডনের দিকে যাই নাই, ঠিক আছে। ওকে, তাহলে এটাই হলো সমাপ্তি করে দিবে, সো একদম সিম্পল জিনিস। লাস্টে কি আছে এখন দেখো, সমাপ্ত করার পর কয়েকটা ঝামেলা আছে। প্রথম ঝামেলা দেখো, আমাদের এই যে এমআরএনটা তৈরি হইলো, এই এমআরএনটা বলতো কোথায় যাইতে হবে, বলতো ভাইয়া কোথায় যেতে হবে এমআরএনটাকে? ঠিক আছে, আমরা এখানে আসি, সরি। ওকে, বলতো এমআরএনটা কই যাবে? নিউক্লিয়াস থেকে রাইবোজোম মানে সাইটোপ্লাজমে যাইতে হবে। তোমরা সাঁতার কাটছো, যে অনেকে সাঁতার কাটছো অবশ্যই, সুইমিং পুলে হোক বা পুকুরে হোক, বা অনেকে অলিম্পিকে দেখছো সাঁতার কাটতে, দেখবা হাত দুটো তারা সামনে এনে পা দুটো ফ্ল্যাপ করে তারা অনেক বেশি দ্রুত যেতে পারে। তোমরা কি এই জিনিসটা খেয়াল করেছো? হোপফুলি বা নিজেরাও কিন্তু এই জিনিসটা অবজার্ভ করতে হয়তো, বা যে যখন ডুব সাঁতার যেটা আমরা বলি, ডুব সাঁতার যদি দিতে চাই তাহলে অবশ্যই আমরা কি করি, আমরা অনেক ফাস্ট যাওয়ার জন্য হাত দুইটা চিকন করে ফেলি, তাই না? বা তোমরা ওই যে অলিম্পিকে দেখতে পারো। সো এই যে ব্যাপারটা, এমআরএনএও না এরকম একটা কাজ করে, অর্থাৎ ও দ্রুত মুভমেন্ট, শুধু দ্রুত মুভমেন্ট না, আরো বেশ কিছু ব্যাপার আছে। এগুলা করার জন্য ও পরিমার্জন বা নিজের কিছু চেঞ্জ করতে হয় ওকে। এই পরিমার্জন এক যেটা, তাকে আমরা বলি হলো ক্যাপিং, বা আমরা বলি 5' ক্যাপিং। মানে কি, ওই যে সাঁতার কাটার সময় মাথার চারপাশে যে হাত নিয়ে আসতেছি, এটাকেই বলি 5' ক্যাপিং। এই ক্যাপিংটা কি হয়, এখানে হলো 7 মিথাইল 7 মিথাইল গুয়ানিন ক্যাপ। 7 মিথাইল গুয়ানিন, মানে গুয়ানিন তো আমরা শুনছি অবশ্যই নিউক্লিওটাইড, এইটা দিয়ে একটা ক্যাপ তৈরি করা হয়, এই ক্যাপটা ওকে পরায় দেওয়া হয়, ঠিক আছে। 7 মিথাইল মানে কি, গুয়ানিনের 7-এ একটা মিথাইল দেওয়া হয়েছে, সো এইটা কি করেছে, এইটা মাথায় ক্যাপ হিসেবে পরানো হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা বলি কি, ক্যাপিং বলি। আরেকটা জিনিস আছে পরিমার্জন 2, এটা হয় 3' পিছনে ট্রেইলারে, এটা কি বলে আমরা, টেইলিং, মানে লেজ লাগাই দিচ্ছে, ওই যে পা দুইটা যে মাছের মতো ফ্ল্যাপ করে, টেইলিং। তাহলে এই টেইলিং করার জন্য কি করে, লম্বা লেজ লাগাইতে হবে। এই লেজ লাগানোর জন্য হলো, এটাকে বলি আমরা পলি এ টেইল বা লেজ। পলি এ লেজ, ভাই পলি এ মানে কি, পলি মানে তো জানি অনেকগুলা, এ মানে অ্যাডিনিন, তার মানে এখানে অনেকগুলা অ্যাডিনিন থাকে। কয়টা বলা হয় যে 50 থেকে 250টা অ্যাডিনিন, 50 থেকে 250টা অ্যাডিনিন যোগ করে দেওয়া হয় কি, লেজের ওইখানে। এই সংখ্যাটা তোমরা একটু লাস্ট লেটেস্ট এডিশন থেকে অ্যাড করো, এই সংখ্যাগুলো হলো প্রত্যেক বছর বছর মাঝে মাঝে চেঞ্জ হয়। আমরা কি দুইটা জিনিস বুঝতে পারছি? তাহলে সাঁতার কাটার জন্য আমরা যেমন করতেছি যে সামনে হাত দিচ্ছি আবার পিছনে ফ্ল্যাপ করতেছি, এখানেও সেম কাজ হচ্ছে। ওকে, এখানে সেম কাজ হচ্ছে, কি হচ্ছে, এখানেও ক্যাপিং আর হচ্ছে কি, সরি, এখানেও ক্যাপিং আর ট্রেনিং হবে। ফাইন, স্ট্যান্ড মানে হলো সূত্রক, 50 থেকে 150, ওই যে মানে এটা একটু ক্লিয়ার হয়ে নিও, 50 থেকে তাহলে 150, সরি মাই মিস্টেক, 150 মানে যে এরকম একটু হয়, ঠিক আছে। আমার মন মতো নিবে এটি, হ্যাঁ তোমাদের এখানে স্বাধীনতা আছে, যদি না দেওয়া থাকে অনেক সময় একদম দিয়ে দিতে পারে, তখন যেভাবে দেওয়া আছে সেভাবে কাজ করতে হবে। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এইটুকু কিন্তু মোটামুটি ক্লিয়ার, যে মাথায় ক্যাপ পরাচ্ছি, টেইল পরাচ্ছি। এখন এটা কেন করতেছি ভাইয়া, চলো একটু চিন্তা করি ভাইয়া কেন করতে পারি। প্রথম কথা দেখো, আমরা যখন ওই যে প্রথমে তো বলেই ফেলছি যে ওকে কই যাইতে হবে, ওকে নিউক্লিয়াস থেকে বের হয়ে ওকে যাইতে হবে সাইটোপ্লাজমে, তাহলে এই মুভ করতে হেল্প করবে, অর্থাৎ কি করবে, এটা সাহায্য কি করবে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম পর্যন্ত যেতে সাহায্য করবে, পর্যন্ত যাবে, এই টেইলিং ক্যাপিংটা ওকে হেল্প করবে। একটা কাজ গেল, সেকেন্ড কাজ কি জানো, আমাদের কোষের মধ্যে অনেক প্রতিরক্ষাকারী এনজাইমও থাকে, সো এই এনজাইম ওকে পাইলে অনেক সময় ক্ষতিও করতে পারে, মানে এক্সট্রা প্রোটেকশন বলতে পারো, যে যাতে কখনো নিজের এনজাইম ক্ষতি না করে। তাহলে সেকেন্ড কথা কি, যে যাতে এনজাইম ক্ষতি করতে না পারে, ক্ষতি করতে না পারে, ঠিক আছে, এইটা আরেকটা কাজ। এন্ড লাস্টলি আরেকটা কাজ আছে, সেটা হলো যে আমরা জানি এমআরএনএ ট্রান্সলেশনের জন্য কোথায় যাবে, প্রোটিন তৈরির জন্য রাইবোজোমে যাবে, রাইবোজোমকেই তো আমরা কি বলি, প্রোটিন ফ্যাক্টরি বলি। তার জন্য এটা আবার হেল্প করে কোথায় জানো, রাইবোজোমের সাথে যুক্ত হতে সাহায্য করে।
রাইবোজোমের সাথে যুক্ত হতে সাহায্য করে। ঠিক আছে, সো এই তিনটা হলো ওর এই তিনটা হলো এই দুইজন বা হেড ক্যাপিং আর টেইলিং এর ইম্পর্টেন্স বা দরকার। ঠিক আছে, ওকে। প্রি এমআরএনএ মানে হলো ওই যে যেটা তুমি এখনো ফাইনাল করো নাই, এটা হলো যে মাত্র তৈরি করছো, মাত্র তৈরি করছো, যেটা নট ফাইনাল, তুমি এখন এটা কি করো নাই, ফাইনাল করো নাই। ঠিক আছে, ওকে। ইসিজি ফ্ল্যাট হলে কি হয়ে যায়? ইসিজি ফ্ল্যাট নরমালি হয় হলো ডেথ পারসনের ক্ষেত্রে। ওকে, তারপর আসো পরিমার্জন 3। ওকে, পরিমার্জন 3টা খুবই খুবই ইন্টারেস্টিং এবং এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। পরিমার্জন 3 হলো আমাদের মেইনলি বলি এটা হলো স্প্লাইসিং। এটা কি নাম? স্প্লাইসিং। চলো এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। সো কি হতে পারে, ধরো চিন্তা করো, তোমার এখানে আছে পুরো একটা ডিএনএ, এটা একটা সুন্দর বড় নাদুস নুদুস ডিএনএ। এখন এই যে ডিএনএটা আছে আমাদের, এই ডিএনএ এর মধ্যে ধরো এটা বললাম তোমার হলো চোখের রং, এটা ধরো চোখের রং, যেটা কিনা ধরো সাপোজ নীল। তারপরে ধরো এটা হলো তোমার চুলের রংকে রিপ্রেজেন্ট করতেছে, ধরো এটা হলো কালো। তারপরে ধরো এই অংশ কিছু বলতেছে না, এই অংশ কিছু বলতেছে না, সাপোজ এই অংশ আবার উচ্চতার কথা বলতেছে, সো এটা ধরো হলো টল বা লম্বা। ঠিক আছে, এখন আমরা এখান থেকে যখন এমআরএনএ তৈরি করব, সাপোজ বললাম যে ভাইয়া এখান থেকে আমরা এমআরএনএ তৈরি করেছি এইটুক। ঠিক আছে, এখন এই এমআরএনএ তে দেখো কয়েকটা ভাগ আছে, এটা ধরো একটা খন্ড, এটা 2, এটা 3, এটা 4, 5, 6। ঠিক আছে, তাহলে ধরো এটা 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো ভাইয়া এই এমআরএনএ এর মধ্যে কোন কোন নাম্বারগুলো আমাদের দরকার, বা কোন কোন নাম্বারগুলো আসলে কাজে লাগার মতো? আমাদের তো সবকিছু থেকে প্রোটিন তৈরি করে লাভ নাই। যে অংশ কোনো কথা বলতেছেন এটা থেকে প্রোটিন তৈরি করার দরকার আছে? অবশ্যই নাই। তাহলে আমাদের প্রোটিন তৈরি করতে হবে কথা থেকে? দেখো এটা হলো 1, তাহলে এটা 2, তার মানে 2 থেকে তৈরি করব। চুলের রং আছে 3 থেকে তৈরি করব। 4 এ কিছু নাই, 5 এ কিছু নেই, 6 এ আবার আছে। তার মানে আমাদের দরকার কিন্তু 2, 3 আর কত, 6। সবকিছু থেকে তৈরি করতে লাভ নাই। তাহলে এই যে ব্যাপারগুলা, এই যে এই 2 আর 3, এই এমআরএনএ এর এই অংশগুলোকে আমরা কি বলতে পারি? দে আর ইফেক্টিভ, মানে কাজে লাগার মতো। দে আর ইফেক্টিভ। সেম গোস ফর এটা, এটাও কি ইফেক্টিভ, কারণ এখান থেকে কি হতে পারবে? প্রোটিন তৈরি হতে পারবে, তাই না? তাহলে এই যে ইফেক্টিভ অংশগুলো ভাইয়া, এটা থেকে মাথায় রাখবা, ই থেকে ইফেক্টিভের ই থেকে মাথায় রাখবা এটা হলো এক্সন। ইফেক্টিভের ই থেকে মাথায় রাখবো কি? এটা এক্সন। আর এই যে এখানে তার সেম কথা, ইফেক্টিভিটি থেকে এক্সন। আর বাকি যে অংশগুলো যেটা কোনো কাজে লাগে না, এদেরকে আমরা বলি হলো ইন্ট্রন। কাজে লাগে না সেগুলো কি ভাইয়া? ইন্ট্রন। কাজে লাগে যেগুলো সেগুলো ইফেক্টিভ মানে এক্সন, যেগুলো কাজে লাগে না সেগুলো কি? ইন্ট্রন। মনে থাকবে? ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? এই ইন্ট্রন গুলো কিন্তু রেখে কি লাভ আছে? ইন্ট্রন রেখে কি কোনো লাভ আছে? অবশ্যই নাই, তাই না? তাহলে এই জন্যই এই ইন্ট্রন গুলাকে আমরা কি করব? কেটে ফেলে দিব। অর্থাৎ এখান থেকে আমরা কি করব? ইন্ট্রন কেটে ফেলে দিয়ে শুধুমাত্র এই 2, 3 আর 6 রাখবো, অর্থাৎ অনলি এক্সন রাখবো। ঠিক আছে, শুধুমাত্র কি রাখবো? এক্সন গুলো রাখবো। এই যে কেটে ফেলার প্রসেস, এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হলো স্প্লাইসিং। এটাকে আমরা কি বলি ভাইয়া? স্প্লাইসিং বলি। আর এই স্প্লাইসিং প্রসেসটার জন্য যে এনজাইম কাজ করে তাকে আমরা বলি হলো স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোম, এই নামটা অবশ্যই অবশ্যই রাখতেই হবে মনে। ঠিক আছে, তাহলে এটা কি? এটাকে বলি স্প্লাইসিং, অর্থাৎ ইন্ট্রন গুলো কেটে ফেলাটা। ঠিক আছে, আর এক্সন গুলো আমরা রেখে দিচ্ছি। এখন ভাই ইন্ট্রন মানে কি? এটা কিন্তু নিউক্লিওটাইড, পরে আবার ব্যবহার হইতে পারে। ঠিক আছে, আমরা কি তাহলে ক্লিয়ার? ওকে, এই তো আলহামদুলিল্লাহ। তাহলে কিন্তু আমাদের এই টোটাল ট্রান্সক্রিপশন শেষ। অর্থাৎ কি করলাম? অর্থাৎ প্রথমে আমরা চিনলাম যে কি আমরা কোনটা থেকে তৈরি করব, এই যে উপাদান শিখলাম। তারপরে শিখলাম কি?
এএমপি কাজ করে, এটিপি কাজ করে না, এটিপি থেকে শক্তিগুলো পাই এক্সট্রা। তারপরে শিখলাম প্রাইমার নাই, প্রোমোটার থেকে কিভাবে কাজ করি। এরপর শিখলাম আরএনএ পলিমারেজ কিভাবে বর্ধিত করে এরকম ভাবে। তারপরে শিখলাম ওই সমাপ্তি অঞ্চল বলে একটা অঞ্চল আছে যেখানে এসে আরএনএ পলিমারেজ কাজ অফ করে দেয়। তারপরে শিখলাম এই যে প্রি এমআরএনএ যেটা ফাইনাল না, সেখান থেকে আমরা চূড়ান্ত এমআরএনএ মানে হলো ফাইনাল এমআরএনএ তৈরি করব। কিভাবে করি? ক্যাপিং, টেইলিং আর স্প্লাইসিং। স্প্লাইসিং করার সময় এক্সন গুলো রাখি, ইন্ট্রন গুলো কেটে ফেলে দিই। এই প্রসেসটাকে বলি স্প্লাইসিং। যে এনজাইম কাজ করে তার নাম হলো স্প্লাইসিওজোম। এটার কোশ্চেন কি আসে ভাইয়া? স্প্লাইসিং, এটা ক্ষতে আসতে পারে। ওভারঅল প্রসেসটা গ ঘর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ক্লাসের মধ্যে যদি বলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এটা। ওকে, এখন এরপরে আসি, এখানে একটা কথা আছে স্প্লাইসিং এ, দেখবা বইয়ে দুইটা কথা বলা আছে। স্প্লাইসিওজোম হিসেবে কে কাজ করে? এখানে বলা আছে প্রি এমআরএনএ, মানে যেটা মাত্রই দেখলাম, প্লাস এসএনআরএনএ। এটা হলো স্মল নিউক্লিয়ার আরএনএ। এটা কি নাম ভাইয়া? স্মল নিউক্লিয়ার আরএনএ। তোমাদের জাস্ট নাম জানতে হবে, এটার ব্যাখ্যা দরকার নাই। স্মল নিউক্লিয়ার আরএনএ, ঠিক আছে? ওকে, কি এত বড় করে লিখতে হবে? প্রসেসটা অনেক বড়? না না, প্রসেস কি অনেক বড়? আমরা অনেক ছোট ছোট ভেঙে ভেঙে আগালাম দেখে অনেক বড় হয়ে গেছে। দেখো প্রথমটুকু তুমি কি লিখবা? শুধু ধাপ একে লিখবা প্রমোটারের কথা, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আরএনএ পলিমারেজ 20টা বেস পেয়ার করে, 4 লাইন শেষ। সেকেন্ড ধাপে কি লিখবা? আরএনএ পলিমারেজ একের পরে কি করে নিউক্লিওটাইড যোগ করে করে আগায়, তখন একটা এক্সাম্পল দিবা। যদি ডিএনএ ক্ষেত্রে যে এজি এটা হয়, তার সরি টিএ এটা হয়, তার নন কোডিং এ তাহলে কি তৈরি করবে বলে দিলা, শেষ। 3 নাম্বার স্টেপে কি লিখবা? জাস্ট সমাপ্তি অঞ্চল খুঁজে পেলে অফ হয়ে যায়, সমাপ্তি অঞ্চল হিসেবে পলিয়ে থাকতে পারে, মানে অনেকগুলো অ্যাডিনিন থাকতে পারে। 4 নাম্বার ধাপে এইটা একটু বড় হবে, এটা হয়তো বা 4-5 লাইন হবে, মানে মোটামুটি একটা সুন্দর অ্যান্সার 2 পৃষ্ঠার মতো হয়ে যাবে ঘতে, যেটা আমরা নর্মাল অ্যান্সার হয়। ঠিক আছে, চিত্র অবশ্যই লাগবে, আসলে অবশ্যই চিত্র দিতে হবে। ওকে ফাইন, তাহলে আগে যে এখন আমরা, ওকে আরেকটা ছোট্ট কথা, অনেকে কিন্তু ফ্লোচার্টের কথা ভাবতে পারে যে ভাই ফ্লোচার্ট দেওয়া যাবে নাকি। এখানে একটু চেষ্টা করবা কি ফ্লোচার্ট না দিয়ে 1 2 3 4 করে পয়েন্ট দিতে পারো, কারণ ফ্লোচার্ট অনেক টিচারই পছন্দ করে, বাট অনেক টিচারই আবার ঝামেলা করতে পারে। সো ফাই মানে রিস্ক কেন নিব আমরা? ফ্লোচার্ট দিয়ে তুমি মনে রাখতে পারো, পড়তে দেখবা অনেক ইজি হবে, বাট লেখার সময় একই জিনিস ফ্লোচার্টই লিখবা সাপোজ, বাট এই 1 2 3 4 দিবা, প্রথম লাইনেরটা 1, দ্বিতীয় লাইনেরটা 2, এভাবে করে। ওকে, ঠিক আছে। ওকে, চলো আগে যে কয়টা চিত্র ওই যে বললাম যেটা মাস্ট, মাস্ট হলে যে এটা আঁকবো, কই গেল? এই যে এটা মাস্ট। আর যদি এক্সট্রা পারি স্প্লাইসিংটা দেখাই দিতে পারো একটু, স্প্লাইসিংটা দেখাইলে সুন্দর একটা লাস্টে ব্যাখ্যা হিসেবে। ওকে, চলো এখন আসি রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা তোমরা বলতেছিলা বারবার, যেখানে কি হয়, এখানে মূলত ট্রান্সক্রিপশন মানে কি? ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি করব। আর রিভার্স মানে কি? মানে উল্টা। উল্টা মানে কি ভাই? উল্টা মানে যেখানে আমরা কি করব, আরএনএ থেকে নিয়ে আমরা ডিএনএ তৈরি করব। যেমন তোমরা কিছুদিন আগে যে কোভিড এর কথা শুনেছো, বলতো কোভিড-19 এটা কি একটা ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? জানাও তো, এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? এই তো, এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে? কোভিড-19 একটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। তো আমরা যখন এটা নিয়ে কাজ করতে যাই, তখন ধরো এটা, এই আরএনএ নিয়ে কাজ করাটা, ওর বৈশিষ্ট্য জানাটা একটু টাফ। তখন আমরা এই আরএনএটাকে রিভার্স ট্রান্সক্রিপশনে করে ডিএনএ বানাই, ডিএনএ বানায় ওর বৈশিষ্ট্য বৈচিত্র্য সবই বুঝতে পারি। ঠিক আছে, ওকে। সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা আমরা পড়ে ফেলছি যদিও, মেইন কথা হলো কি জানো? তথ্য প্রবাহ। সহজ কথা এটা মানে হলো, বলতেছি যে তথ্য প্রবাহ হয়। কিভাবে তথ্য প্রবাহ হয়? এই যে দেখো, রেপ্লিকেশন 3টা প্রসেসে মূলত হয়। রেপ্লিকেশনের মাধ্যমে কি হয়? এক ডিএনএ থেকে আরেক ডিএনএ তে তথ্য প্রবাহ। ডিএনএ টু ডিএনএ তথ্য প্রবাহ হয় কিসের মাধ্যমে? রেপ্লিকেশনে। তারপরে হলো ট্রান্সক্রিপশনে তথ্য প্রবাহ হয়। ট্রান্সক্রিপশনে তথ্য প্রবাহ হয় কিভাবে? ডিএনএ থেকে এমআরএনএ তে। আর লাস্টলি আরেকভাবে তথ্য প্রবাহ হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশনে যেটা তথ্য প্রবাহ কিভাবে হয়? এখানে হয় হলো এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এমআরএনএ থেকে কি হয় ভাইয়া? প্রোটিন তৈরি হয়। ওকে, সো এই যে, তো তাহলে এটাই হলো সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাটা কি? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে যে ডিএনএ থেকে ডিএনএ তে, ডিএনএ থেকে এমআরএনএ তে, এমআরএনএ থেকে প্রোটিনে যে তথ্য প্রবাহ, সেটাকে আমরা বলতেছি কি সেন্ট্রাল ডগমা। ওকে, 23টা, ওকে সৌরভ বলতেছে 23টা কমেন্ট করছে, কোনো অ্যান্সার পায় নাই। ওকে, অবশ্যই আমাকে, ওকে কিন্তু তোমার ওকে ফাইন, ঠিক আছে, এবার একটু কোশ্চেন করলে ভালো হবে, মানে অনেকগুলো হয়ে গেছিল তো এই জন্য হয় নাই। তথ্যটা কি? তথ্য বলতে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ওকে প্লিজ রিপিট। দেখো ব্যাপারটা কি হচ্ছে এখানে। ওকে
ঠিক আছে। ওকে, এখানে দেখো কি হচ্ছে, তথ্য প্রবাহ বলতে বৈশিষ্ট্যের প্রবাহ। দেখো এক ডিএনএ থেকে আরেক ডিএনএ, যেমন ধরো ওই যে মায়ের এখানে কি হচ্ছে, বা আমাদের কোষ বিভাজন হচ্ছে, সো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তখন কি তথ্যগুলো ট্রান্সমিট করে বা প্রবাহিত হয়। তারপরে ধরো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে মাত্র, দেখলাম এখানেও কি তথ্য প্রবাহ হয়, বৈশিষ্ট্যের প্রবাহ হয়। তারপরে এমআরএনএ থেকে প্রোটিনে, এখানেও কিন্তু বৈশিষ্ট্যের প্রভাব ও তথ্য প্রবাহ হয়, ট্রান্সলেশন। সো এই তিনটাকে একসাথে আমরা বলতেছি কি সেন্ট্রাল ডগমা। ওকে, এখন আমরা একটু আসি জিনোজেনেটিক কোড, এটা নিয়ে জানতে হবে। তার আগে চলো একটু ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝি। সব বাদ, সবকিছু বাদ, ঠিক আছে। আগে এখানে আসি। ধরো তুমি আর তোমার ফ্রেন্ড, ওকে ঠিক আছে, আসো এইদিকে আসো, ভালো মতো ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরো তুমি আর তোমার ফ্রেন্ড চুক্তি করলা, বললা কি ভাইয়া আমরা আর এখন কথা বলবো না, মানে কথা বলবো কি, আমরা কথা বলবো এখন নিউমেরিক্যাল সিস্টেমে, অর্থাৎ সংখ্যা দিয়ে কথা বলবো। বললা যে ভাইয়া আমরা এখন এ বুঝাইতে আমরা ব্যবহার করব 1, বি বোঝাইতে 2, এইভাবে করে আমরা কথা বলবো। এখন কি হলো জানো, হঠাৎ করে ক্লাসের মাঝখানে তুমি তোমার বন্ধুকে জোরে করে বললা 2 1 4। ক্লাসের সবাই তো অবাক, সবাই তো কিছুই বুঝতেছে না। তুমি কি বলতে পারবা সে আসলে কি বুঝাইছে? বলো তো, তুমি কি বলতে পারবা কি বুঝাইছে? এই তো, তাই না, BAD, তাই তো। অর্থাৎ কেন তুমি বলতে পারতেছো, কারণ হ্যাঁ তুমি জানো যে 2 মানে হলো বি, 1 মানে হলো এ, ডি মানে হলো, সরি 4 মানে হলো ডি। তুমি এটা জানো, তাই তুমি বলতেছো ভাই এখানে বুঝাচ্ছে কি BAD বুঝাচ্ছে, তাই না। এই কাজটাই হলো আমাদের এখন হচ্ছে, অর্থাৎ এখন কি হচ্ছে, তোমার ডিএনএ এর মধ্যে তথ্য ছিল হলো ব্যাড, ডিএনএ তে তথ্য ছিল কি ব্যাড। কোথায় ছিল এটা ভাইয়া? ডিএনএ তে। এই তথ্যটা কি করা হইলো, এই তথ্যটা 214 মানে এমআরএনএ তে নেওয়া হইলো কি হিসেবে, 214 আকারে, মানে এনক্রিপ্টেড করে দিছে, তথ্য কি করছে, গোপন করে দিছে। এখন এই যে এমআরএনএ ও যখন গেছে কার কাছে, এই যে লোক এ হলো টিআরএনএ, ও জানে যে তথ্য মানে কি, ও জানে 2 মানে যে বি, ও জানে 1 মানে যে এ, ও জানে 4 মানে যে ডি। ও তাই তৈরি করছে ব্যাড, যেটা কিনা তোমার কি প্রোটিন। আমরা কি বুঝতে পারছি এইটুক ব্যাপার? এই সিম্পল কথাটা বুঝতে পেরেছি? যদি বুঝি তাহলে আমরা এখন আসল প্রসেসে যাব। ওকে, আলহামদুলিল্লাহ, ফাইন। তাহলে এখন আসি, যেহেতু এটা বুঝতে পেরেছি, না বোঝার আই থিঙ্ক কোনো কারণ নাই, আসলে একদম সিম্পল জিনিস, যে জাস্ট কি তথ্যটাকে আমরা গোপন করেছি বা এনক্রিপ্টেড করেছি, অন্যভাবে প্রকাশ করেছি। এখন ঠিক একই জিনিসটা ধরো এদিকে চিন্তা করি। ধরো তোমার ডিএনএ তে লেখা আছে, সাপোজ ডিএনএ তে লেখা আছে হলো, ধর আমি বললাম হলো ওকে, সাপোজ আমি বললাম ডিএনএ তে লেখা আছে হলো টি, ওকে, তারপরে ধরো AC, দেন হলো ওকে টি, টি এ, তারপরে হলো AG, ঠিক আছে, AGC, ঠিক আছে, এর ভাবে ধরো লেখা আছে, লাস্টে ধরো লেখা আছে হলো ধরো ওকে, ঠিক আছে, এরকম ধরো লেখা আছে। এখন তোমরা আমাকে বলো তো, এইখান থেকে ধর আমি বললাম যে এই জিনিসটা বুঝায় হলো তোমার চুলের রং কালো বা ব্ল্যাক, এর কাজ কি বুঝানো, তোমার চুলের রং কি ব্ল্যাক। এখন বলো তো এখান থেকে যেই আরএনএটা তৈরি হবে বা এমআরএনএ তৈরি হবে, কি হবে এটা? তোমরা অ্যান্সার দাও তো, এমআরএনটা কি হবে? ধরো এটা হলো সেই এমআরএনএটা, কি হবে এমআরএনটা? বলো তো এমআরএনএ কি হবে? এই সংখ্যা না, আমাদের সংখ্যার কাহিনী শেষ, এটা বোঝার জন্য ইউজ করছি আমরা, ঠিক আছে, এখানে কিন্তু সংখ্যার কোনো কাজ নেই। ওকে, এই তো অনেকে অ্যান্সার দিয়েছে, সুন্দর তাই না। এই যে টিএসসি মানে কি হবে, AUG, তারপরে দেখো TTA, ওকে আমি ছোট্ট করে আলাদা করতেছি কেন একটু পরে বলতেছি। টি তার মানে থাইমিন, এখানে তাহলে কি হবে, A, A, U, তারপরে কি হবে এখানে দেখো অ্যাডিনিন, তার মানে হওয়ার কথা কি থাইমিন, হবে না, হবে ইউরাসিল। জি এর জায়গায় C, এখানে হবে জি। তারপরে আবার অ্যাডিনিন, তার মানে এখানে থাইমিন হওয়ার কথা, হবে ইউরাসিল। TA মানে AA। দেখো এইটুকু আমরা ক্লিয়ার যে এমআরএনএ এটা তৈরি হবে, আই থিঙ্ক আমরা ক্লিয়ার, সুন্দর। তাহলে এখন চিন্তা করো একটা জিনিস কি খেয়াল করেছো, আমি যদি এটা একটু লিখি এখানে, দেখো এইখানে আছে AUG, আমি প্রত্যেকবার দেখো 3টা করে আলাদা করতেছি কিন্তু AUG, ঠিক আছে, AUG।
তারপরে ধরো আবার আমি তিনটা আলাদা করলাম, কি দেওয়া আছে এ এ ইউ, তারপরে আবার তিনটা আলাদা করলাম ইউ সি জি, তারপরে তিনটা আলাদা করলাম ইউ এ এ। খেয়াল করো এই যে তিনটা করে ভাই আমি আলাদা করেছি, এটা কিন্তু একটা হিকমা আছে। কি আছে ভাইয়া? যেমন এই যে তোমার কালো এই তথ্যটা, এই তথ্যটা তুমি কি করতেছো, এইটা বানাইছো, এই তথ্য দিয়ে তো তুমি এটা বানাইছো। এই প্রত্যেকটা অংশকে আমরা বলি হইল কোডন। কি বলি এটাকে ভাইয়া? কোডন। মনে থাকবে? বা জেনেটিক কোড বলা হয়। কি হচ্ছে জেনেটিক কোড বা কোডন? কয়টা করে? তিনটা করে লেটার থাকতেছে কিন্তু। খেয়াল করো প্রত্যেক তিনটা লেটারকে একসাথে আমরা কি বলতেছি? কোডন বলতেছি। এটুকু আমরা ক্লিয়ার? ওকে, কোডিং মানে যেখান থেকে তোমার বৈশিষ্ট্যটা থাকতেছে, যেই স্ট্র্যান্ড বা সূত্রকে। এখন দেখো তাহলে আমরা কোডন ব্যাপারটা বুঝলাম কি, এমআরএনএ এর মধ্যে প্রত্যেক তিনটা করে থাকলে তাকে কি বলি আমরা? কোডন। এখন গতদিন তোমরা টিআরএনএ শিখেছিলাম, মনে আছে? আমরা যদি একটু টিআরএনএ টা আঁকি, খেয়াল করো এই যে এখানে একজন ছিল, দেখি কার কার নাম মনে আছে বলতো? এখানে যে আছে তার নাম কি? তিনটা লেটার কেন? কারণ এভাবেই ডিফাইন করা হয়েছে ওদের, এই জন্য। বলো এটার নাম কি এখানে যেটা থাকে? এই তো সাবাস, হ্যাঁ। এইখানে কিন্তু থাকে অ্যান্টিকোডন। মানে অ্যান্টিকোডন মানে কি? এমআরএনএ এর কোডনের বিপরীতে এখানে যেটা থাকে সেটা কি? অ্যান্টিকোডন। আর মনে আছে টিআরএনএ এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, এই যে উপরে 3 প্রাইম প্রান্তে এখানে কি থাকে? সিসিএ, তার সাথেই তোমার মূলত কি থাকে? অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে না? আমাদের কি মনে আছে গত ক্লাস থেকে এটা টিআরএনএ এর গঠন? যে যাই মনে থাকুক না, ডি লুপ টি লুপ এত কিছু মনে না রাখলেও এই দুইটা লাগবে, অ্যান্টিকোডন কই থাকে, অ্যামিনো অ্যাসিড কই থাকে। তাহলে দেখো ভাইয়া, এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি, কি প্রশ্ন করব দেখো, যদি বলি এই জায়গায় একটা টিআরএনএ আসছে সাপোজ, বলো এইখানে অ্যান্টিকোডন কি হবে? বলো প্রথম জনের অ্যান্টিকোডন কি হবে? প্রথম জনের অ্যান্টিকোডন কি হবে? এই তো ইউএসসি। সাবাস। এখন ধরো ও তো ইউএসসি আনবে না শুধু, ও তো মিলাইছে। যেমন ওই যে গতদিন আমরা দেখেছিলাম উদ্ভাসের ওই ভাইয়াটা কি করতেছিল, তোমার বায়োলজি প্যারাডক্স আছে নাকি বা ফিজিক্স প্যারাডক্স আছে নাকি সেই তথ্য দেখে তারপরেই তো তোমাকে প্যারাডক্স দিচ্ছে, তাই না? তাহলে আগেও জাজ করছে কোডনের সাথে অ্যান্টিকোডন মিলে নাকি, যখনই মিলছে ওর মধ্যে তো একটা অ্যামিনো অ্যাসিড ছিল, ধরলাম অ্যামিনো অ্যাসিড A1, অ্যামিনো অ্যাসিড A1, ও তখন A1 কে তোমার বৈশিষ্ট্যের জন্য নির্বাচিত করছে, ফাইন আমি দিব এটা। এর পরের জন, বলো এর পরের জন, এর পরের জনের অ্যান্টিকোডন কি হবে? এটার অ্যান্টিকোডন কি হবে? বলো পরের জনের অ্যান্টিকোডন কি হবে? এই তো ইউ ইউ এ। আলহামদুলিল্লাহ তোমরা টি বলতেছো না, এটাই কারণ কি সবাই আরএনএ। তাহলে এইটার জন্য কি, এই যে কোডন দিয়ে অ্যান্টিকোডনও মিলাইছে, ওর মধ্যে তো একটা অ্যামিনো অ্যাসিড ছিল ধরো A2, ঠিক আছে? ও কি করবে তারপরে? এই যে A1 আর A2 একত্র হয়ে যাবে, ঠিক আছে? A1 A2 কি হয়ে যাচ্ছে? একত্র হয়ে যাচ্ছে। আবার দেখো এরপরে যদি আমরা আরেকজন বলি, এই যে এখানে, এই যে এখানে, বলো এখানে কি হবে? এখানে অ্যান্টিকোডন কি হবে? এই তো এজিসি, ঠিক আছে? তাহলে এখানেও তো একটা A3 আছে, পরে আবার এই A3 এর সাথে কি হবে? এটা কানেক্টেড হবে। এখন লাস্ট আরেকটা আছে কি, আরেকটা আছে এই যে ও, বাট এর আনফরচুনেটলি এর কোনো কি হয় না, টিআরএনএ হয় না। কারণ এটা একটা স্টপ কোডন, মানে থামানোর কোডন, যে ভাই প্রোটিন তৈরি শেষ, এটা এখন থামাইতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমরা দেখো একটা প্রোটিন তৈরি করে ফেললাম না, কি কোন প্রোটিন? A1 মানে অ্যামিনো অ্যাসিড 1, অ্যামিনো অ্যাসিড 2, অ্যামিনো অ্যাসিড 3 মিলে আমরা জানি অ্যামিনো অ্যাসিডের পলিমারিত প্রোটিন। এই যে যেটা তৈরি হলো, এই যে যে প্রোটিনটা তৈরি হলো ভাইয়া, এই প্রোটিনটা যে তৈরি হইলো, এইটাই তোমার কি করবে? তোমার চুলের রং কালো বানাবে। চুলের রং কি করবে? কালো করবে। যেই তথ্যটা কই ছিল? তোমার এই ব্ল্যাক এর মধ্যে ছিল। দেখছো এখন মিললো? দেখো এই পুরো প্রসেস কি আমরা ক্লিয়ার? ওকে, শিওর সবাই? ওকে, আই থিঙ্ক আমরা ক্লিয়ার। আমরা জাস্ট কি করেছি, আমাদের
ডিএনএ এর মধ্যে তথ্য ছিল কালো, ডিএনএ এর মধ্যে কিছু লেখা ছিল, কালো বোঝানোর জন্য তো লেখা লাগবে, লেখাটা কি নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড দিয়ে আমরা প্রথমে এমআরএনএ তৈরি করলাম, যে এমআরএনএ প্রত্যেক তিনজনকে কি বলা হয়, কোডন বলা হয়। এই তিনজন লেটারকে এই এমআরএনএ এর সাথে কিভাবে আমরা অ্যামিনো অ্যাসিড দিব, কিভাবে প্রোটিন বানাবো, এই কোডনকে চিনার জন্য কি আছে, টিআরএনএ এর মধ্যে অ্যান্টিকোডন আছে। অ্যান্টিকোডন আর কোডন যখন মিলে যায় তখন টিআরএনএ এখানে বসে পড়ে এবং ওর অ্যামিনো অ্যাসিডকে রেখে দেয়। সেম ভাবে পরের জন্য কি করবো, অ্যামিনো অ্যাসিড রেখে দিবে, তারপরের জন্য অ্যামিনো অ্যাসিড রাখবে, রেখে এই যে অ্যামিনো অ্যাসিডের শিকল তৈরি হলো এইটাই প্রোটিন, ওরাই মূলত তোমার সেই বৈশিষ্ট্যটা প্রকাশ করবে। ঠিক আছে, আই থিঙ্ক খুব কঠিন কিছু হয় নাই, হোপফুলি আমরা ক্লিয়ার একদম। ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি ক্লিয়ার। এখন দুইটা কথা, ওই যে দেখো এটা ভাই স্টপ কোডন, মানে কি ও থামায় দেয়, যাইতে যাইতে ভাই না আর অ্যামিনো অ্যাসিড দেওয়ার দরকার নাই, কাজ শেষ, এখানে কালো বোঝানো শেষ। তাহলে এই যে স্টপ কোডন, ও ছাড়াও কিন্তু আরো আছে তিনজন মোট, ইউএএ, ইউজিএ আর ইউএজি, তিনটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতেই হবে, কোনো মাপ নাই। আর এই যে শুরুতে একজন দেখলাম না এইউজি, এই এইউজি কে বলা হয় হলো স্টার্ট কোডন। ঠিক আছে, ইউজি কে কি বলা হয়, স্টার্ট কোডন বলা হয়। ওকে, তাহলে চলো আগে যাই আমরা এখন। জিন, সো জিন কিন্তু এই যে সেই আলাদিনের জিনই না। সো আমরা হলো মেইনলি এখন ট্রান্সলেশন না, আমরা সবকিছু একসাথে বুঝলাম, এখন জাস্ট সামারাইজ করবো আর কিছুই না। দেখো এই যে জিন, তো এইটুকু কিন্তু তোমরা ছবি পারোই, সো আসলে বলার কিছু নাই, যে ডিএনএ খন্ড খন্ড অংশ জিন হিসেবে কাজ করে, যেটা বৈশিষ্ট্য দেয় সেটাই হলো জিন। তারপরে দেখো বলেছে জিন, ওকে, জিনের কয়েকটা প্রকাশ একক আছে, এটা নিয়ে আমরা আগে পড়ি নাই হয়তোবা। মানে কি, দেখো জিন আমরা বারবার বলতেছি ভাই, যে চুলের রং কালো, তারপরে চোখের রং নীল, এগুলোই যে বৈশিষ্ট্য দেয় এগুলোই হলো জিন। বাট জিন শুধু এরকম না, আমরা যার কথা বলতেছি, এই যে চুলের রং কালো, এরা আসলে সিস্টন বলা হয়, এদের ডাক নাম হলো কি সিস্টন। মানে জিন চার রকম হইতে পারে। একরকম জিন নিয়ে আমরা সবসময় কথা বলি, যেই জিন নিয়ে কথা বলি সেটা কি করে, তোমার চুলের রং দিচ্ছে, তোমার চোখের রং দিচ্ছে, তোমার উচ্চতা নির্দিষ্ট করতেছে, অর্থাৎ এই যে কাজ করতেছে, আমরা সবসময় এই গ্রুপটা নিয়ে কথা বলি, এই গ্রুপটার নাম হলো সিস্টন। ঠিক আছে, এখন এই গ্রুপ ছাড়াও আরো কিছু গ্রুপ আছে, যেমন কি আছে রেপ্লিকন, যেটা হলো রেপ্লিকেশনের একক, অর্থাৎ ওর কাজই হলো রেপ্লিকেশন রিলেটেড কথাবার্তা বলা। তারপরে কি আছে মিউটন, ওর কাজ হলো মিউটেশন, মিউটেশন একক বলা হয়। তারপরে আছে রেকন, যেটা রিকম্বিনেশন করতেছে, অর্থাৎ তোমরা রিকম্বিনেন্ট ডিএনএ হয়তো বা শুনেছো নাম, সো সেই রিকম্বিনেশন করতে ও হেল্প করতেছে। ফাইন, জাস্ট এই তিনটা নাম জানলেই ইনাফ। ওকে, এর বেশি কিছু এখান থেকে লাগবে না, জাস্ট কি দেখো নাম থেকে তুমি পারতেছো, মিউটেশন ম থেকে মিউটন, ম থেকে মিউটেশন, রেপ্লিকন রেপ্লিকেশন, সিস্টন, সিস্টনটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা কাজের। ওকে, এখন আসি আমরা এরপরে বিভিন্ন ধরনের জিন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য। লিথাল, যেখানেই দেখবা লিথাল সেখানেই বুঝবা ভাই এটা হলো ডেডলি বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে, ডেডলি মানে কি মেরে ফেলবে। অঙ্কোজিন, যেখানে দেখবা অঙ্ক আছে, মানে কি, মানে হলো কি করবে, ক্যান্সার সৃষ্টি করবে, কি করবে, ক্যান্সার সৃষ্টি করবে। যেখানে এই যে সেক্স ক্রোমোজোমাল জিন, মানে কি ওর কাজই হবে হলো সেক্স নির্ধারণ করা বা লিঙ্গ নির্ধারণ করা, লিঙ্গ নির্ধারণ করা। যেমন কি, যেমন ওই যে এক্স আর ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলা থাকে, ওরা কি করে, লিঙ্গ নির্ধারণ করে। ট্রান্সজিন, ওকে, এইখান থেকে একটু কনফিউশন হতে পারে। ট্রান্সজিন মানে, তোমরা কি সুপার জিন, সরি সুপার রাইসের নাম শুনেছো? সুপার রাইস, যেমন একটা কাহিনী বলি, ধরো কিছু মানে বেশ কিছু বছর আগে আসলে, যে চীনে হঠাৎ দেখা গেল যে ওদের যে ইয়াং জেনারেশন, যে বাচ্চা কাচ্চারা আছে, তাদের মধ্যে ভিটামিন এর অভাব দেখা যাচ্ছে, অর্থাৎ তারা কি হচ্ছে, রাতকানা অনেক কমনলি দেখা যাচ্ছে। এখন এই যে রাতকানা কমনলি দেখার জন্য ওরা ভাবলো যে এত তো টিকা দেওয়া বা এত কিছু মেনটেন করা খুবই টাফ, ওয়াই নট আমরা একটা কাজ করি। দেখবা দক্ষিণ এশিয়া বা এশিয়ার মানুষ জীবনে আর যেই করুক না করুক ভাত ঠিকই খায়। এই যে তুমি আমি আমরাই সবচেয়ে সুন্দর উদাহরণ, তিন বেলা তো চেষ্টা করি পারলে তিন বেলাই খাই, তাই না? তিন বেলা কেন, অনেকে আছে পারলে পাঁচ বেলাই খায়। ওরা তাই ভাবলো ওকে, ওয়াই নট আমরা একটা কাজ করি, আমরা খাদ্যের মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারি নাকি। তখন ওরা ভাবলো কি, এক কাজ করা যায় নাকি, যে আমরা ধানের মধ্যে ভিটামিন এ তৈরির জিনটা প্রবেশ করায় দিই। সো যেমন ভাবার তেমনি কাজ, ওরা কি করলো, ধানের মধ্যে ভিটামিন এর জিন ঢুকিয়ে দিল। তখন কি হলো, যেই ধান গাছ থেকে যে ভাতগুলো বা যে রাইস গুলো হচ্ছে, সেগুলো কি ভিটামিন এ সমৃদ্ধ। তাহলে এই জন্যই সেখান থেকে আস্তে আস্তে রাতকানাটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে দেখো তাহলে ট্রান্সজিনটা অনেকটা এরকম, যে অন্য কোনো
অন্য কোনো অ্যানিমেল বা কোনো প্ল্যান্ট মানে কোনো প্রাণী বা উদ্ভিদ থেকে, কোনো প্রাণী বা উদ্ভিদ, যেমন যে ভিটামিনের জিন, যেটা প্রাণী বা উদ্ভিদ থেকে যদি আমরা যেই জিনটাকে ট্রান্সফার করে আমরা কি করব, আমরা আরেকটা প্রাণী বা উদ্ভিদে নিয়ে যাব, এটাই হলো ট্রান্সজিন। ঠিক আছে? ওকে, আমি যেটা এক্সাম্পল দিলাম ভিটামিন এ, এটা আসলে যে ব্যাকটেরিয়া বেশ কিছু ব্যাপার আছে, জাস্ট তোমাদের আইডিয়াটা বা টাচটা দেওয়ার জন্য বলা। দেন বলেছে খণ্ডিত জিন। খণ্ডিত জিন সহজে মাথায় রাখবে, এত কিছু মনে রাখার দরকার নাই। এটা একটা খণ্ড। কিসের খণ্ড? জিনের খণ্ড। মাথায় রাখবে এখানে কি আছে? ইন্ট্রন আর এক্সন আছে। ওই যে আমরা ইন্ট্রন এক্সন বললাম না, এই দুইজন লোক আছে, এদের একসাথে আমরা বলি কি খণ্ডিত জিন। পরীক্ষায় কিন্তু এগুলো আসার মতো অবজেক্টিভ হিসেবে আসতে পারে। সিউডোজিন, নাম থেকেই বুঝতেছো যে কিনা জিন মনে হয় কিন্তু আসলে জিন না, অর্থাৎ সহজ কথা যে কিনা নিষ্ক্রিয়। যেমন যে জাঙ্ক ডিএনএ তোমরা পড়েছো তাই না, নিষ্ক্রিয় জিন যারা কিনা আছে কিন্তু কোনো কাজ করতেছে না। যেমন কি, যেমন এই যে ছবিতে দেখো, এই যে এরা এরা কি খালি এক্সিস্ট করতেছে কিন্তু কোনো কাজ করতেছে না। ঠিক আছে? ওকে, তারপরে কি আছে? লিঙ্কড জিন। লিঙ্ক জিন মানে হলো যারা একা কাজ করতে পারে না। যারা কি করতে পারে না? একা কাজ করতে পারে না। একা কাজ করতে পারে না, কি হয়? দুইজন একসাথে থেকে যখনই কাজ করে, দুইজন একসাথে থাকে, লিঙ্কড হয়ে থাকে, দুইজন লিঙ্কড বা একসাথে হয়ে থাকে। ওকে, সো আসো আদিকোষে জিনের প্রকাশ। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার যে আমরা এতক্ষণ দেখলাম যে মানুষের ক্ষেত্রে বা এই যে আমরা যা যা শিখলাম হায়ার প্ল্যান্ট বা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে জিন মানে ওই যে দেখো একটা খণ্ডই সুন্দর মতো কি করতেছে, জিন হিসেবে কাজ করে। ও নিজেই স্বাধীন, নিজেই সেপারেট, নিজেই স্বাবলম্বী। ঠিক আছে? বাট যেটা আদি কোষ, ওদের বুঝছো একা কাজ করতে পারে না, ওদের ভাড়া করার জন্য, মানে ওদের ভাড়া করা লোক লাগে। আরো কি লাগে? ওদের ভাড়া করতে হয়। মানে হলো কাইন্ড অফ কাজ করবে একজন, ধরো কিছু অফিস আছে দেখবা যে ফাঁকিবাজ, তো কি করে যে কাজ করে ধরো একজন বা ধরো একটা গ্রুপ, তাদের অবজার্ভ করার জন্য থাকে ধরো আরেকজন, সেই আরেকজন সেও ফাঁকিবাজ, তারে অবজার্ভ করার জন্য আরো একজন লাগে। মানে কি? মানে এ ধরো কোনো কাজ কম করে ফাঁকি দেয়, বি কে রাখা হয়েছে এ কে দেখার জন্য, বি নিজেও ফাঁকি দেয়, তাই বি কে রাখার জন্য আবার কি হচ্ছে, সি রাখা হয়েছে। কাইন্ড অফ এরকম একটা ব্যাপার হয়। অর্থাৎ আদি কোষে ধরো জিন মেইনলি প্রকাশ করে হলো গাঠনিক জিনটা মূলত কি করে, এইটা মূলত প্রোটিন তৈরি করে বা তোমার বৈশিষ্ট্য দিচ্ছে, মানে আমাদের নরমাল যেটা। বাট এই যে এ হোক কাজ করার সময় কি করে, ফাঁকিবাজি করে। তাই এই ফাঁকিবাজিদের সামলানোর জন্য কি লাগে, এই যে চালক জিন থাকে, ওর কাজ হলো কি করা, এই গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করা। তাহলে ওর কাজ কি ভাইয়া, কাকে নিয়ন্ত্রণ করবে? গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? এখন ওই যে আবার সেম কথা, চালক জিন নিজেও ফাঁকিবাজ, ওকেও নিয়ন্ত্রণ করতে হবে। কে করবে? এই যে নিয়ন্ত্রক জিন কি করবে, চালক জিনকে নিয়ন্ত্রণ করবে। বুঝতে পেরেছি ভাই? সবই তো হইলো, একজন তো লোক বাকি আছে, সেটা কি? উদ্দীপক জিন। উদ্দীপক জিন কি? এই জিনটা যেমন আমরা মনে আছে, আর এমআরএনএ তৈরির জন্য আমাদের কি লাগে, আমাদের লাগে আরএনএ পলিমারেজ। সো এই উদ্দীপক জিন হলো এই জায়গায় এসে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, আরএনএ পলিমারেজ যুক্ত হয়। মানে আমাদের যেমন দেখো প্রোমোটার আছে, আমাদের সুন্দর মতো অনেক কিছু দেখতেছি আমরা, স্ট্রাকচার অর্গানাইজড, ওদের সেরকম নাই। ওদের একটা জিন প্রকাশ করার জন্য আরো 10টা জিনিস লাগে, সেই 10টা নিয়ে বাকি নাম দেওয়া হয়েছে। এই টোটাল মডেলটাকে আমরা বলি হলো অপেরন মডেল। এই নামটা লাগবে, এটার ব্যাখ্যা আসে ক্ষতে, অপেরন মডেল। ঠিক আছে? কে দিয়েছে যদি পারো একবার দেখে রাখো। ওকে ফাইন, সো আই থিঙ্ক আমরা ক্লিয়ার, এইটুক আমরা কি ক্লিয়ার হয়েছি? ওকে, ব্রেক দিলে ভালো হইতো, ব্রেক দিলে ভালো হইতো। ব্রেক লাগবেই তোমাদের জীবনে। আজকে শোনো, আজকে একটু মনে হচ্ছে আজকে কঠিন লাগতেছে পড়াশোনা। ওকে, কঠিন লাগতেছে নাকি লাগতেছে না? ওকে, জিনোম, জিনোম হলো যে আমাদের ক্রোমোজোমে কি থাকে, জিনোম হলো ধরো ক্রোমোজোমে যত জিন থাকে, সব জিনের সমষ্টিকে আমরা কি বলি, আমরা জিনোম বলি। ঠিক আছে? যেমন আমাদের ক্রোমোজোম কি 23 জোড়া, 23 জোড়া কি বাবার থেকে এক সেট, মায়ের থেকে এক সেট। সো এই সেটের মধ্যে তো সব কি থাকে, সব জিনোম থাকে, মানে জিন থাকে। সো এই জিনের সমষ্টিকে আমরা বলি কি, জিনোম বলি। ব্রেক দেন প্লিজ ডোন্ট। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে ডায়ালেশন করবো না। আজকে তোমরা দেখলাম জীবনে হতাশ নাকি?
ফার্স্ট ক্লাস শেষ করে ব্রেক দেন না, আজকে হলো কি ডিস্ট্রিবিউশনটা একটু অন্যরকম। আজকে ফার্স্ট ওই যে যেটা বললাম যে আমরা চাইছিলাম যে সেকেন্ড চ্যাপ্টারটা আসলে না রাখলেই সবচেয়ে ভালো হতো, কিন্তু রাখা হয়েছে জাস্ট ওই টেস্ট দেওয়ার জন্য, মানে ওটা জাস্ট টাচ। আজকের মেইন পড়াই হলো ফার্স্ট লেকচারে, ঠিক আছে? আজকে এখানে অনেক কিছু আছে। জীবন নিয়ে হতাশ, আর এক জীবনের কথা হতাশ হবা? আমার মেসেজ দেখে না, সবার মেসেজ দেখা যায়, কথা হলো যে মানে পড়ার জন্য সময় দেখতে দেখতেই শেষ হয়ে যায়, এটা হলো কথা। ওকে, ঠিক আছে, আমরা একটা কাজ করি, যেহেতু অনেকেই ব্রেক চাচ্ছ, সো আমরা একটু ছোট্ট একটা ব্রেক দিয়ে আসি, ফাইন? সো 5 মিনিটের একটা ব্রেক। ওকে মুগ্ধ, একটা জিনিস, তুমি যেই মেসেজটা দিচ্ছ মানে একই বিরাট মেসেজ মনে হয় কপি হয়ে যাচ্ছে বাই এনি চান্স, তো ইনবক্সে আসলে তোমার মেসেজ এত বড় হয়ে যাচ্ছে, বাকিগুলো দেখার সুযোগ হচ্ছে না। যদি একটু চেক করো যে ভাই ক্লিয়ার করে তুমি দিচ্ছ কিনা, আমার মনে হচ্ছে তুমি হয়তো বা একই জিনিস হয়ে যাচ্ছে। পড়া কি শেষের দিকে? হ্যাঁ, এই তো আর বেশি নাই আসলে। তবে আজকের ইম্পর্টেন্ট পড়া শেষ হয়ে গেছে, ঠিক আছে? আজকে ঠান্ডা মাথায় একটু নাও, ইনশাল্লাহ সম্ভব। ওকে। ওকে, আপনি প্যারালিটিক্স লেখা আছে। হ্যাঁ, প্যারালিটিক্স দেখো ফ্লোচার্ট দিয়ে দেওয়া আছে, সুন্দর করে পড়লে ইনশাল্লাহ বুঝে যাবা, একসাথেই প্যারালালি পাবা। এমআরএন ক্ষেত্রে কোডন থেকে কেন তৈরি করলেন? এমআরএনএ তেই কোডন থাকে আসলে, মানে তৈরিটাই হচ্ছে এভাবে, খেয়াল করে দেখো যে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে আমরা টিআরএনএ এর মাধ্যমে কি করি, অ্যামিনো এসিড দিয়ে প্রোটিন তৈরি করি। তাহলে দেখো ভাইয়া, ওই যে এমআরএনএ এর মধ্যে কি থাকবে, কোডন থাকবে, সেটা চিনেই হলো টিআরএনএ অ্যান্টিকোডনটা দিয়ে চিনবে। তো এই জন্য আসলে মানে এমআরএনএ তেই সবসময় কোডন থাকবে। আপনি আমাদের টেক্সট দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। ডিওনে অনেক প্যারা দেয়। এই চ্যাপ্টার থেকে মাথায় রেখো যে অবশ্যই আমি নিজেও জানি যে খুবই কষ্ট হচ্ছে, অবশ্যই স্বাভাবিক, কারণ আমার সময়ও আমার কষ্ট হয়েছে, দেখবা তোমার প্রিভিয়াস যারা ছিল তাদেরও কষ্ট হয়েছে এই চ্যাপ্টারের এই শেষের দিকে এসে, পরবর্তীতে যারা হবে তাদের একটু কষ্ট হবে, ঠিক আছে? তো টেনশন নিও না। সো ঠান্ডা মাথায় ভাবো, পড়ো। আর একটা জিনিস যে আজকের মধ্যে ইম্পর্টেন্ট, মেইন ইম্পর্টেন্ট টপিক ট্রান্সক্রিপশন, এটা যাতে কোনোভাবে ভুল না হয়, ঠিক আছে? অ্যান্টিকোডন থেকে তৈরি করব না? ওকে, প্রোটিন। ওকে, অ্যান্টিকোডন থেকে কিন্তু আমরা কিছু তৈরি করি নাই আসলে, ঠিক আছে? আমরা হলো অ্যান্টিকোডন দিয়ে জাস্ট ক্রস চেক করি, মিলাই, আর কিছুই না। ধরো ওই যে সিকিউরিটি গার্ডরা কি করে, যে তোমার পাসওয়ার্ড দেখে তারপর এন্ট্রি দেয় না, কাইন্ড অফ অ্যান্টিকোডন সে হলো সিকিউরিটি গার্ড, যেটা দিয়ে তোমাকে কোডন মিলাবে তারপরে কাজ করবে। সব ক্ষেত্রে কি এই যে স্টার্ট করুন? হ্যাঁ ভাই, সব ক্ষেত্রে এই যে স্টার্ট করুন। সাইম বলছে জানি পড়বেন না, তাই কোনো প্রশ্ন করতে পারি না। এই যে এই কোশ্চেনটা পড়ে ফেললাম। মেডিকেলের সাবজেক্ট কি? ওকে, মেডিকেলে তো এখনই সাবজেক্ট হয় না, এখন হলো জেনারেল সবকিছুই পড়তে হবে, দেন আমাদের আলাদা হবে। ওকে, নেট প্রবলেম থাকার জন্য বুঝতে পারিনি। সো যদি ইনশাল্লাহ সম্ভব হয় একবার বলে দিব, বাট তুমি কিন্তু এসে পেয়ে যাবে, সমস্যা নেই, টেনশন নিও না। হ্যাঁ, সব ক্ষেত্রে এইচডি স্টার্ট করুন। খুব প্যারা কি কলেজ লাইফে? একটু তো প্যারা অবশ্যই, কারণ স্কুল লাইফে যেখানে তোমার ছিল একটা বই 2 বছর, এখানে দুইটা বই 1 বছর টাইপ। 1 বছর না, কিছু বেশি পাওয়া যায় এরকম। পলিমারেজ কি এনজাইম? হ্যাঁ, যেখানে দেখবেন নামে শেষে এইজ আছে তারা সবাই এনজাইম।
এত পড়া একসাথে মাথায় ঢুকছে না। ওই যে যেটা বললাম যে এখানে হলো কি, ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করে দেখবা, বুঝতে পারবা যে একই জিনিস দেখবা বারবার রিপিট করতেছে। এটা সবচেয়ে বড় মানে মজার ব্যাপার এই জায়গাগুলোতে। তো সব জায়গায় তুমি নিউক্লিওটাইড যোগ করতেছো, সব জায়গায় দেখবে তুমি এনজাইম, জাস্ট একটু নামগুলো ভিন্ন। আর কয়েকটা জিনিস হয়তো বা একটু টাফ অবশ্যই, মানে টাফ জিনিস, কিন্তু যখন একবার বুঝে যাবে তখন যে সেলফ স্যাটিসফ্যাক্টরি ফ্যাকশনটা লাগবে সেটা কিন্তু সেই, তাই না? আরএনএ কেন 5 to 3 হয়? সবসময় 5 to 3 হয়, এটা একদম পুরো নর্ম, ঠিক আছে? এনজাইম গুলো এমন ভাবে তৈরি, ডিজাইন যেভাবে কাজ করবে। ট্রান্সক্রিপশন কোথায় হয়? ট্রান্সক্রিপশন হয় হলো আমাদের নিউক্লিয়াসে। আরএনএ স্ট্রাকচার কি সবসময় এক থাকবে? স্ট্রাকচার, হ্যাঁ, মানে টিআরএনএ যেমন সেরকমই থাকে, বা এমআরএনএ লিনিয়ার এরকমই থাকবে। ওকে, পুনরাবৃত্তি কোন ইতিসাম বলতেছো? ওকে, যদি চেষ্টা করবো অবশ্যই, যদি সম্ভব হয় একবার রিপিট করা, বাট দেখো তুমি কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো একটু 2x এ। ডিএনসি দেখা হবে ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। ক্যাপিংটা বুঝি নাই। ক্যাপিংটা হলো যে, ধরো আমরা যখন মানে মুভ করব, সাঁতার কাটার মতো চিন্তা করো, আগে তো মাথা যাচ্ছে, তাই না? সো মাথাটা সেভ করা দরকার, তাই একটা হেলমেট পরে, সহজ কথায়। এখন আমাদের এইউজিটা তো সেভ করতে হবে, তাই না? তাই এইউজির সামনে আমরা গুয়ানিন বসায় দিই, যে মিথাইল সহ গুয়ানিন বসায় দিই, যেটা কিনা হেলমেটের মতো কাজ করে। তার জন্য ধরো ওই যে ক্ষতিকর এনজাইমের প্রভাব থেকে রক্ষা হয় এন্ড আদার্স। ওকে, আয়নে কেন 5 to 3 হয় তো বললামই। ওকে, আর কত কি পড়তে হবে এই লাইফে? আর এক জীবনে আর তো পড়তেই হবে, বুঝলাম, তাই না? এই পড়েই যাচ্ছে এখনো। ওকে ভাই, আমার টেক্সট পড়েন নাই, যে এমন টেক্সটই বললাম যেটা হলো পড়ার মতো না। ডিএনএ কোথায় জিন, ওকে, ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ কোথায় জিন আছে তা বুঝবো কিভাবে? ওকে, এটা তোমরা অ্যান্সার দাও। ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ কোথায় জিন আছে তা বুঝবো কিভাবে? কি দিয়ে ট্রান্সক্রিপশন শুরু হয়, কোনটা চিনে মনে আছে? বলো তো, তোমরা একটা অ্যান্সার দিয়ে ফেলো। কোন ট্রান্সক্রিপশন সূচনা হচ্ছে কোনটা দিয়ে? এই ট্রান্সক্রিপশন কিন্তু কি ছিল? এই তো টাটা বক্স প্রোমোটার ছিল, তাই না? প্রোমোটার দিয়েই তো আমাদের শুরুটা হয়েছিল। ওকে, গলজি বস্তু গলজি বডি, হ্যাঁ এই দুইটা একই। আপনি কোন কলেজে ছিলেন? ওকে, আমি এনবিসি তে ছিলাম। ট্রান্সলেশনে রাইবোজোমের কাজ নাই? হ্যাঁ আছে, মানে আমি কিন্তু ওই দিন ওই জায়গায় ট্রান্সলেশন বুঝাইনি, তোমাদের ওভারঅল পুরো প্রসেসটা বলতেছিলাম, যে কিভাবে আমাদের ওই যে চোখের চুলের রং যে কালো, এটা প্রকাশ পায়। ঠিক আছে, সো আমরা এক্সপ্লেনেশন যখন যেটাই যাব তখন সেটাই আলাদা করব। ওকে, টিওয়াই তে ইউ নাই কেন? কারণ টাটা বক্সটা দেখো কোথায় ছিল, ডিএনএ তে ছিল না, ডিএনএ তে তো কখনো ইউরাসিল থাকবে না। ওকে, রজত বলতে চাই, আমি তো একটু আগে বললাম ডিএনসি দেখাবে, হ্যাঁ। ওকে, মুন্নু বলতেছে অনেকক্ষণ ধরে টেক্সট দিচ্ছি বাট নো রিপ্লাই। এখানে হলো কি, অনেকগুলো মেসেজ আসতেছে, তো সো আমি একটু পর পর হারায় যাচ্ছি, এই জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, একটা কাজ করো তাহলে তোমরা, হ্যাঁ ব্রেক টাইম শেষ, ইয়াপ, আর 1 মিনিট জাস্ট, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক আমরা অনেক ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের কনফিউশন ছিল কথাবার্তা, আই থিঙ্ক আমরা ক্লিয়ার হয়েছি, তাই তো? সো বাকিগুলো ইনশাল্লাহ ক্লাসে আবার একটু ক্লিয়ার হবো। সো আমরা জাস্ট 1 মিনিট পর ব্যাক করতেছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
1 মিনিট শেষ করে হারিয়ে গেলেন, এই যে আসতেছি এখনই। ওকে, তো চলো তাহলে আমরা আবার আস্তে আস্তে আগানোর চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু এটা বুঝে ফেলছি ইনশাল্লাহ। তো চলো আগে যাই। এরপর আসি জেনেটিক কোড। ওকে, তোমরা অ্যান্সার দাও, স্টার্ট কোডন কোনটা বলো, স্টার্ট কোডন কোনটা, অ্যান্সার দাও, স্টার্ট কোডন কোনটা। ওকে, স্প্লাইসিং কি জিজ্ঞেস করছে মুগ্ধ, এটা হলো ইন্ট্রন গুলো আলাদা করাকে বা কেটে ফেলাকে স্প্লাইসিং বলি। আরে শাবাশ, মাশাআল্লাহ, এই ইউজি জোস, এই ইউজি। দেখি স্টপ কোডন কে পারে, তিনটা একসাথে লিখবা, ঠিক আছে, আলাদা আলাদা করে লিখো না, অনেক বেশি টেক্সট হয়ে যায়। তিনটা একসাথে দেখি কার কার মনে আছে। স্টপ কোডন, ওকে, মাথায় রাখবা। ওয়া ওয়াগ উগা, এই তো শাবাশ, ওয়া ওয়াগ, ওকে, আর উগা, ঠিক আছে। সেইভাবে মনে রাখলে দেখবো মজা করে ছন্দের মতো মনে থাকে, ওয়া ওয়া উগা, ঠিক আছে। এটা হলো ঘুমানোর আগে একবার পড়বা, সকালে উঠে একবার পড়বা, ঠিক আছে। তখন আব্বু আবার ভাবতে পারে এই কি রাত্রে মন্ত্র পড়োস নাকি, ঠিক আছে। তো মন্ত্র পড়ো আর যাই পড়ো, মনে না কিন্তু রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসেই। এখন ভাই এই যে তোমরা দেখতেছো কোডন, একটু জাস্ট চিন্তা করো, যখন ম্যাথে তোমাদের অন্তর্ভায়া পড়াবে, দেখো আমাদের কোডন সবসময় কয়টা, হ্যাঁ কোডন হলো 3 লেটার, প্রথম কথা 3 লেটার। আর আমাদের বেস কয়টা, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। তো অন্তর্ভায়া যখন দেখবা তোমাদের চ্যাপ্টার 5 পড়াবে বিন্যাস সমাবেশ, তখন তোমরা শিখবা এই 4টা জিনিসকে 3টার মধ্যে সাজানোর উপায় হলো মোট 4 কিউব, অর্থাৎ 64টা, ঠিক আছে। অর্থাৎ টোটালি 64টা ভাবে সাজতে পারবে ওরা। এইউজি হতে, এইউজি হতে, সরি এইউজি, এইউসি, সিইউজি, এভাবে বিভিন্ন ভাবে কতবার হইতে পারে, 64 বার হতে পারে। এই 64 বারের মধ্যে বলতো কয়টা প্রোটিন তৈরি করতে পারবে, বলতো কয়টা প্রোটিন অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারবে, বলো অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে কয়টা, কয়টা বলো তো অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারবে। হ্যাঁ এই তো সাবাস, 61টা, তাই না, কারণ ভাই 3টা তো বাদ। তাহলে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারবে কয়টা, 61টা, ঠিক আছে। এখন তাহলে চিন্তা করি, আমাদের মোট অ্যামিনো অ্যাসিড আসলে 20টা, মানে যেগুলো আমরা তৈরি করি বা আমাদের বডির জন্য, সেটা হলো অ্যামিনো অ্যাসিড কয়টা ভাইয়া, মোট 20টা লাগবে আমাদের, ঠিক আছে, 20টা অ্যামিনো অ্যাসিড। সো খেয়াল করি তাহলে আমরা একটু আগেই যে, তাহলে এই যে কোডগুলা তাদের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি। প্রথম কথা কি, দিস কোডস ফার্স্ট অফ অল দেখো, চিন্তা করো, এটা হলো 3 লেটারের, এটা তো আমরা শিওর 3 লেটারের হবে। এবং এরা হলো কি হচ্ছে দেখো তো, মোট 61টা কোড, তার মানে 61টা কোড, 61টা কোড বলতে কোডন আর কি, 61টা কোডন বিভিন্ন ভাবে সজ্জিত হয়ে কয়টা, 20টা অ্যামাইনো অ্যাসিড কোড করতেছে, তাই তো। একদম বাংলা কথা একটু আগে আমরা পড়ছি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো ভাইয়া, এখানে এমন কি কখনো হইতে পারবে যেখানে কিনা একাধিক কোডন একই অ্যামিনো অ্যাসিডকে কোড করে, এমন কি হওয়া উচিত নাকি উচিত না? দেখো চিন্তা করে, অ্যামিনো অ্যাসিড মাত্র 20টা, তাহলে অবশ্যই সবাই যদি অ্যামিনো অ্যাসিড কোড করতে হয়, অবশ্যই কি রিপিট হওয়ার কথা, তাই না। যেমন খেয়াল করে দেখো, এই যে এখানে লিউসিন, কে কে, সি দিয়ে সবই কি লিউসিন করতেছে। যেমন আমি যদি বলি দেখো, সি ইউ, সি ইউ সি, সি ইউ এ, সি ইউ জি, এই 4জনই কি করতে পারে, এই 4জনই কিন্তু লিউসিন কোড করতে পারে। ভাই মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না, জাস্ট দেখানোর জন্য বললাম। মানে কি, মানে মাল্টিপল কোডন, মানে বিভিন্ন বা কয়েকটা কোডন একই অ্যামিনো অ্যাসিড কোড করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি শিখলাম ভাইয়া, কয়েকটা কোডন, কয়েকটা কোডন কি করতে পারবে, সেম অ্যামিনো অ্যাসিড কোড করতে পারবে। এখন বলতো তোমাদের কাছে প্রশ্ন, বলতো এমন কি কখনো হতে পারবে একই কোডন একাধিক অ্যামিনো অ্যাসিড কোড করে, এটা কি হইতে পারবে, বলো একই কোডন একাধিক অ্যামিনো অ্যাসিড কোড করে, এটা কি হইতে পারবে। এই তো, এইটা কিন্তু হইতে পারবে না, তাই না। যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল ভাই এ ইউজি, এ ইউজি সবসময় আমরা শিখলাম কি মেথিওনিন কোড করে, কি কোড করবে, মেথিওনিন।
এটা কিন্তু কখনো লিউসিন কোড করতে পারবে না, সব সময় কি কোড করবে, মেথিওনিন। তাহলে ভাই এটাই দেখো, তাহলে কি হচ্ছে, তাহলে একটা কোডন অলওয়েজ কি করবে, একটা অ্যামিনো অ্যাসিড কোড করতে পারবে, এর বেশি কিন্তু কখনো পারবে না। ঠিক আছে, পারলাম আমরা এইটুক। এখন এখানে একটা কথা বলা হয়, দিস আর ইউনিভার্সাল, মানে সার্বজনীন, অর্থাৎ সবার জন্যই কিন্তু এগুলা কি প্রযোজ্য। ঠিক আছে, সবার জন্য এগুলো প্রযোজ্য, মানে সবসময় আসলে এই ইউজি সবসময় মেথিওনিন কোড করবে, কখনো এমন হবে না তোমার জন্য মেথিওনিন আমার জন্য লিউসিন, এমন কখনোই হবে না। এরপরে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ওকে, 6, দিস আর নন ওভারল্যাপিং। এটা ইংলিশে এভাবে মুখস্থ রাখো, সহজ হবে। নন ওভারল্যাপিং, ভাই নন ওভারল্যাপিং মানে কি, মানে চিন্তা করো, ধরো আমি যদি একটা এমআরএনএ আঁকলাম, ঠিক আছে, ধরো এটা হলো এ ইউ জি, জি ইউ সি, এ ইউ সি, ঠিক আছে। খেয়াল করো, তুমি বলবা ভাইয়া এই যে দেখো এইউজি এটা একটা কোডন, আবার জিইউসি একটা কোডন, তাই না? আবার দেখো জিইউসি একটা কোডন, এইইউসি একটা কোডন, এটাই তো বলবা। নন ওভারল্যাপিং বলতে বোঝাচ্ছে যে কখনো এমন হবে না জিইউসি একটা কোডন আবার ঠিক পাশে সিএইউ একটা কোডন, এমন কখনোই হবে না। অর্থাৎ সি একই সাথে দুইজনের অন্তর্গত হতে পারবে না, একই সাথে দুই কোডনে থাকতে পারবে না বা ওভারল্যাপ করতে পারবে না, দুই কোডনে থাকতে পারবে না। আমরা কি বুঝতে পারছি? মানে আলাদা আলাদা হবে, এই ইউজি আবার জিইউসি, আবার জিইউসি পর এইইউসি হবে। কখনো এই যে জিইউসি সি এটা কখনো পরের কোডনের পার্ট হইতে পারবে না, পরপর দুইটা কোডনের পার্ট হইতে পারবে না। ইউনিভার্সাল মানে ওই যে যেটা বললাম, তোমার জন্য এইইউজি যদি মেথিওনিন হয় আমার জন্য এইইউজি মেথিওনিন, তোমার জন্য সেম আমার জন্য সেম, এটা ইউনিভার্সাল। ওকে, তারপর আসি 7 নাম্বার। 7 নাম্বার একটা পয়েন্ট আছে, সেটা কি, ওকে এটা আমরা চলো এখানে দেখি। সাথে হলো এরা মাঝখানে কোনো গ্যাপ, নো গ্যাপ, কোনো গ্যাপ থাকতে পারবে না, মানে কখনো এমন হবে না, মানে পর পর হবে, সহজ কথায় ধরো এ ইউ জি, তারপরে ধরো সি এ জি, এ সি জি, ঠিক আছে। কখনো এমন হবে না যে এইটা একটা কোডন, সি বাদ দিয়ে এইটু একটা কোডন, এইটা কখনোই হবে না, মানে মাঝখানে কেউ ফাঁকা থাকবে না, সহজ কথায় কোনো কেউ থাকবে না, কি কেউ ফাঁকা থাকবে না, পর পর একসাথে হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে শিখলাম কখনো একই জিনিস দুইটা কোডনের অন্তর্গত হবে না, কখনো একই জিনিস ফাঁকাও থাকতে পারবে না, মানে একটা নিউক্লিওটাইড অবশ্যই কি হবে, থাকতে হবে। জি তো পাশাপাশি হয়েছে, ভাই পাশাপাশি হলে সমস্যা নাই, যদি এমন হয়তো এই একটাই জি লিখতেছি আমি, একটা জি লিখে আমি যদি দুইটা কোডন বুঝাই, এটা কখনো হবে না, মানে একই জি কখনো দুইটার অন্তর্গত হইতে পারবে না, একই সি কখনো দুইটা কোডনের অংশ হইতে পারবে না। ঠিক আছে, ওকে, 6 এর 7 তো একরকম না, না 6 হলো মাঝখানে একা থাকতে পারবে না, 7 হলো একই সাথে দুইজনের মধ্যে থাকতে পারবে না। ওকে, 61 হলো কিভাবে, ওই যে দেখো তিনটা স্টপ কোডন, স্টপ কোডন তো অ্যামিনো অ্যাসিড তৈরি করে না, তাহলে টোটাল 64 রকম হইতে পারে, এর মধ্যে তিনটা কোনো কাজ করে না, তার মানে রইলো বাকি 61টা। ঠিক আছে, ওকে, তাহলে আসলে এরপরে আমরা এবার আসি আমরা ট্রান্সলেশন, সব পড়া শেষ, এখন জাস্ট আমরা মিলাবো আর কিছুই না। সো দেখো ট্রান্সক্রিপশনে কি হয়েছে, তোমরা এই যে দেখো ডিএনএ থেকে তোমরা রেসিপিটা বের করছো, এটা হলো কি ট্রান্সক্রিপশন। এই রেসিপি দেখে তোমার শেফ রাইবোজোম কি করবে, টিআরএনএ আর অ্যামিনো অ্যাসিড সাহায্য নিয়ে তৈরি করবে কি, প্রোটিন তৈরি করবে, এইটাই হলো তোমার ট্রান্সলেশন। ঠিক আছে, সো আমরা এই রান্না করাটাই দেখবো এখন। 20 কেমনে, 20 হলো মুখস্থ, অ্যামিনো অ্যাসিড মোট 20টা হতে পারে। ঠিক আছে, 61 থেকে 20 না, দেখো 61টা কোডন, আমাদের বডিতে অ্যামিনো অ্যাসিড মোট 20টা, এই 61টা কোডন বিভিন্ন ভাবে সজ্জিত হয়ে 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, এইটা লেখা হয়েছে। ওকে, কিচেন হ্যান্ড মানে হলো যে সাহায্য করে, অ্যাসিস্ট্যান্ট। তাহলে আসো ট্রান্সলেশনের প্রসেস, প্রথমে উপাদান, উপাদান কি এমআরএনএ, অবশ্যই ভাই এমআরএনএ ছাড়া তো ট্রান্সলেশন হতে পারবে না, তাই না? এমআরএনএ ছাড়া, এমআরএনএটা কি হিসেবে কাজ করবে দেখি বলো তো তোমরা, এমআরএনএ কি হিসেবে কাজ করবে ট্রান্সলেশনে? এমআরএনএ কি হিসেবে কাজ করবে? এই তো সাবাস, হ্যাঁ,
ছাঁচ হিসেবে কাজ করবে। এইটা দেখেই তো আমরা কাজ করব, যেমন একটু আগে দেখেছিলাম এই ছাঁচ দেখেই তো আমরা কি করব, প্রোটিন তৈরি করব বা অ্যামিনো অ্যাসিড তৈরি করব। তারপরে দেখো স্টার্ট কোডন, তোমরাই বলে ফেলছো ভাই স্টার্ট কোডন কি, AUG। এখন তোমরা অ্যান্সার দাও তো, AUG এর জন্য অ্যামিনো অ্যাসিড কোনটা থাকে বলো, AUG এর জন্য AUG কোন অ্যামিনো অ্যাসিড কে কোড করে, বা AUG কোন অ্যামিনো অ্যাসিড কে বোঝায়, AUG কোন অ্যামিনো অ্যাসিড কে বোঝায়? হ্যাঁ, মেথিওনিন। AUG কাকে বোঝাবে ভাইয়া? মেথিওনিন। এই তো জোস, তাই না? মেথিওনিন কি বোঝাবে? তাহলে ভাই এই ইনিশিয়েটেড টিআরএনএ মানে কি? মানে যে আরএনএ ইনিশিয়েট করবে, ইনিশিয়েট মানে কি শুরু করা। তাহলে যে টিআরএনএ কি করবে, যে টিআরএনএ শুরু করবে, ট্রান্সলেশন শুরু করে। এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো এই টিআরএনএ কোন অ্যামিনো অ্যাসিড বহন করবে? এই টিআরএনএ তে কোন অ্যামিনো অ্যাসিড থাকবে তোমরা বলো তো, তোমরা বলো এই টিআরএনএ তে কোন অ্যামিনো অ্যাসিড থাকবে? এই তো সাবাস, এটাতেও কিন্তু মেথিওনিন থাকবে। হ্যাঁ, অ্যান্টিকোডন ইউএসি, এটা সত্য। আর এখানে কি থাকবে, মেথিওনিন থাকবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে যদি জিজ্ঞেস করে কতে ইনিশিয়েটেড টিআরএনএ কি বলবা, যে যেই টিআরএনএ মেথিওনিন অ্যামিনো অ্যাসিড বহন করে তাকে আমরা বলতেছি ইনিশিয়েটর টিআরএনএ। ওকে, এরপর আসলে দেখো টিআরএনএ লাগবে, কারণ কি টিআরএনএ কি করবে, অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। প্রথম কাজ ভাই ওটা কি করবে, অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। এবং দ্বিতীয় কাজ কি করবে, ওর অ্যান্টিকোডন থাকবে, সো অ্যান্টিকোডন দিয়ে ও ম্যাচ করবে, ম্যাচ করে আগাবে। অ্যান্টিকোডন আছে, ঠিক আছে। তারপরে দেখো অ্যামিনো অ্যাসিড, তো অবশ্যই বুঝতেছি এটা কি, প্রোটিন তৈরির মনোমার। কারণ আমরা জানি প্রোটিন কি হয়, প্রোটিন একটা পলিমার, যে পলিমার কি দিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, তাই না? যেমন তোমরা 9 10 হয়তো বা পড়েছো, প্রোটিনকে ভেঙে কি পাওয়া যায়, অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ঠিক একইভাবে অ্যামিনো অ্যাসিড যোগ করে আমরা কি পাবো, প্রোটিন পাবো। তার মানে এটা কি, প্রোটিন তৈরির মনোমার। ঠিক আছে, প্রোটিন তৈরির মনোমার। ওকে, তারপর আসি রাইবোজোম, এটা তো অবশ্যই লাগবে, এটার কোনো কথা নাই। অ্যাক্টিভেটিং এনজাইম, ওকে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো চিন্তা করো, আমরা তো শিখলাম কি, শিখলাম আমরা, ওকে আমরা এখানে শেষ করি যে আমরা শিখলাম যে এই যে টিআরএনএ, এই টিআরএনএ এর মধ্যে কি থাকে, এখানে অ্যামিনো অ্যাসিড থাকে, তাই না? তাহলে এই যে টিআরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড, এটা তো কেউ একজন এসে যুক্ত করতে হবে, আকাশ থেকে তো আর হবে না, তাই না? মানে কেউ একজন কি করতে হবে, টিআরএনএ এর সাথে অ্যামিনো অ্যাসিড আনতে হবে। তাহলে এই আনার কাজ করে হলো একটা এনজাইম, যার নাম হলো অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এইটার কাজ কি ভাই, এইটার কাজ হলো কি করবে জানো, ও টিআরএনএ এর সাথে, টিআরএনএ এর সাথে অ্যামিনো অ্যাসিড কে যোগ করবে। মানে দেখো, এমন কিন্তু না আমাদের টিআরএনএ এর সাথে জন্মগতভাবে কিন্তু অ্যামিনো অ্যাসিড থাকে না, টিআরএনএ প্রথমে খালি থাকে, পরবর্তীতে এই এনজাইম কি করে, এই টিআরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড এসে ইনপুট দেয়, কার সাহায্য নিয়ে, এটিপি ব্যবহার করে। এটিপি ব্যবহার করে কি করে, এই টিআরএনএ এর মধ্যে অ্যামিনো অ্যাসিড যোগ করে, পরবর্তীতে ওই টিআরএনটা যেই তোমাদের বাকি কাজগুলা করে। ঠিক আছে, এরকম যুক্ত টিআরএনএ এর নাম আছে চার্জ ডিএনএ বলা হয়, টিআরএনএ বলা হয়, যদি পারো জেনে রাখতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না। তাহলে কি আমরা বুঝতে পেরেছি এইটুক, যে আমাদের টিআরএনএ এর সাথে জন্মগতভাবে কোনো অ্যামিনো অ্যাসিড থাকে না, একটা এনজাইম এখানে সাহায্য করে, যার নাম হলো টিআরএনএ, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। ওকে, তাহলে এখন আগে যে আমরা এরপরে ট্রান্সলেশন প্রসেসটা কি, ওকে, প্রসেসটা জানার আগে একটা জিনিস জানতে হবে জাস্ট, সেটা হলো তোমরা রাইবোজোমে যে মনে আছে দুইটা উপ একক থাকে, দুইটা উপ একক থাকে, মনে আছে কি ব্যাপারটা, মনে আছে? তাই না, যেমন 40s 60s পড়েছি, 30s 50s পড়েছি, তাই না? সো এই যে ধরো রাইবোজোম, এটা একটা একক, এইটা একটা বড় একক, স্নোম্যান আঁকলাম। এই স্নোম্যানটার এই বড় এককের মাঝখানে কি থাকে, দুইটা বসার জায়গা থাকে, একটাকে বলি আমরা পি স্থান বা পি সাইট, আরেকটাকে আমরা বলি হলো এ স্থান বা এ সাইট। ঠিক আছে, এটা কি আমাদের রাইবোজোমের অবস্থা। এটা ধরো আমাদের কি, এটা আমাদের সাপোজ 40s মানে ছোট একক, আর এটা সাপোজ 60s মানে বড় একক। ওকে, এখন মনে করে দেখো, আমরা জানি
আমাদের প্রোটিন তৈরির জন্য শুধু রাইবোজোম লাগবে না, পাশাপাশি আমরা শিখে আসছি কি লাগবে, এমআরএনএ লাগবে, টিআরএনএ লাগবে। মোস্ট ইম্পর্টেন্টলি এই দুইটা তো অবশ্যই লাগবে। তাহলে দেখো এই যে রাইবোজোমটা আছে সেই রাইবোজোমের সাথে ছোট এককে যুক্ত হবে হলো এমআরএনএ। তাহলে এমআরএনএ কোথায় যুক্ত হবে, এমআরএনএ যুক্ত হবে ছোট এককে, আর বড় এককে যুক্ত হবে কে, বড় এককে যুক্ত হবে আমাদের যেই টিআরএনএ গুলো আছে সেগুলো। তাহলে চলো দেখি এটা কিভাবে আসলে কাজ করে, আগে যাই। সো ধরো প্রথমবার, ঠিক আছে, এটা ধরো আমাদের ছোট একক, এটা স্নোম্যান, এটা পি, এটা এ স্থান, ঠিক আছে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমরা শিখেছি কি ভাইয়া, স্টার্ট কোডন হলো এইউজি, তার মানে এখানে যে এমআরএনটা মাত্র প্রবেশ করলো এইটার এখানে কি আছে, এ, এখানে ইউ, এখানে জি। এখন আমরা জানি ভাইয়া এই কোডনের বিপরীতে কি লাগবে, অ্যান্টিকোডন লাগবে, তাই না? তাহলে এর বিপরীতে কি লাগবে, আমাদের অ্যান্টিকোডন লাগবে। তাই অ্যান্টিকোডন নিয়ে আসবে কি, টিআরএনএ, অর্থাৎ এই যে এখানে দেখো এই যে টিআরএনএ আসছে, ঠিক আছে। এই বিপরীতে কি আসবে, এই যে টিআরএনএ চলে আসছে, কি নিয়ে আসবে, অ্যান্টিকোডন নিয়ে আসবে। বলো এখানে অ্যান্টিকোডন কি নিয়ে আসবে, তোমরা বলো তো। এই তো অ্যান্সার দিয়ে ফেলেছো, ইউএসি, এই যে ইউ এ সি আসবে, তাই না? অ্যান্টিকোডন মিলে ফেললো। এখন এখানে কি আছে ভাইয়া দেখো তো, এইখানে তো অ্যামিনো অ্যাসিড আছে মেথিওনিন, তাই না? তাহলে এখানে কিন্তু মেথিওনিন আছে, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এটা কিন্তু প্রথম টিআরএনএ কি করলো, ও কোডন দেখে অ্যান্টিকোডন চিনলো, কোন সাইটে আসলো, এ স্থানে, কি নিয়ে আসলো, মেথিওনিন আসলো। ক্লিয়ার আমরা? ওকে, 60s 80s মানে কি রাইবোজোমের একক বলা হয়। ওকে, এখন তাহলে এইটুক শেষ, এরপরের স্টেপে আগাই আমরা। এর পরের স্টেপে দেখো, এর পরের স্টেপে কি হবে আমাদের, সেম, এটা হলো ছোট একক, এটা হলো বড় একক, এটা ধরো পি স্থান, এটা হলো এ স্থান। এখন তোমার এমআরএনএটা আরেকটু আগাবে, এই যে ধরো এখানে চলে আসছে, এখানে তোমার এ ইউজি, আর এখানে তোমার আছে কি, ধরো সাপোজ আমি বললাম এখানে আছে ইউসিজি, ঠিক আছে। তাহলে তোমার টিআরএনএও কিন্তু এখানে চলে আসছে, এই যে টিআরএনএটা ও কিন্তু এখন সামনে চলে আসছে, অর্থাৎ এই যে এখানে কিন্তু, ঠিক আছে। এইটা তোমার ইউএসি, এইটা তোমার কি মেথিওনিন, বুঝতে পেরেছি? এটা কিন্তু মেথিওনিন এখনো এই যে এটার সাথে লেগে আছে। এখন এই জায়গায় আবার নতুন আরেকজন টিআরএনএ আসবে, নতুন কি করবে, আরেকটা টিআরএনএ, এই যে দেখো নতুন আরেকটা টিআরএনএ আসলো। বলো এখানে অ্যান্টিকোডন কি থাকবে, নতুনটার অ্যান্টিকোডন কি থাকবে, এই তো অ্যান্সার দিয়ে ফেলেছো, এ জি সি, তাই না? এইখানে ধরো অ্যামিনো অ্যাসিড আছে A1, সাপোজ অ্যামিনো অ্যাসিড কি নাম, A1। তাহলে বুঝছি আমরা, তাহলে এখানে কি হলো, প্রথমে এ স্থানে আসলো, এ থেকে এখন ও চলে যাবে পি তে, এবং কিভাবে, এই যে এমআরএন না আরেকটু সামনে আগাইছে। এরপরে কি হবে দেখো তো, এর পরের স্টেপে সেম, আবার এটা ছোট একক, এটা বড় একক, এটা পি স্থান, এটা স্থান। দেখো এর পরের স্টেপে মূলত আমাদের কি হবে, আমাদের এই যে ধরো এমআরএনএ ছিল, এখানে ছিল কত আমাদের ইউসিজি, ওকে, এখানে এইউজি, ইউসিজি, ঠিক আছে। এই যে অবস্থাটা তৈরি হয়েছে না, এই যে দেখো এই টিআরএনএ এখন খালি হয়ে যাবে, ওর মেথিওনিনকে ও দিয়ে দিয়েছে, কি করেছে, এই যে মেথিওনিনকে দিয়ে দিছে, তার জন্য এখন পাশেরটার মধ্যে এখন মেথিওনিন এসে যুক্ত হয়ে গেছে, মানে অ্যামিনো অ্যাসিডের পলিমার তৈরি হওয়া শুরু হয়ে গেছে। কি হইতেছে, অ্যামিনো অ্যাসিডের পলিমার তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। এইটার পরে কি হবে ভাইয়া, দেখো এটুকু কি বুঝছি আমরা। তাহলে এখানে কি হইলো, যখন পি স্থানে টিআরএনটা আসলো, তখন টিআরএনএ ওর অ্যামিনো অ্যাসিডকে ধাক্কা দিয়ে বের করে দিল এ স্থানে যে যুক্ত হওয়ার জন্য। তার জন্য দেখো এই যে এখন কি হয়েছে, A1 এর সাথে তোমার মেথিওনিন অ্যাড হয়েছে, অর্থাৎ পলিমার তৈরি হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, পলিমার তৈরি হওয়া শুরু হয়েছে। এখন দেখো এর পরের স্টেপে কি হবে, তোমার এই যে টিআরএনএটা, এই টিআরএনএটা বের হয়ে চলে যাবে, এটা কি করলো, চলে যাবে, কই চলে যাবে, আবার অ্যামিনো অ্যাসিড আনতে চলে যাবে, অ্যামিনো অ্যাসিড আনতে চলে যাবে। এবং এরপরে কি হবে, এর পরের স্টেপে তোমার এই যে এই নতুন এই যে এটা আছে, ও তখন এখানে চলে আসবে, এবং আবার আরেকজন নতুন করে এই স্থানে আসবে, বুঝতে পারছি? এইভাবে ফ্লোটা চলতেই থাকবে। তারপরে ধরো এই যে আমাদের A1 এর মেথিওনিনের সাথে কি হইলো,
মেথিওনিনের সাথে প্রথমে A1 যুক্ত হইলো, তারপর আবার A2 যুক্ত হবে, তারপরে A3 যুক্ত হবে। এইভাবে করে করে আস্তে আস্তে কি হবে, আমাদের প্রোটিনটা তৈরি হবে বা পলিপেপটাইড তৈরি হবে, যেটাই বলুক। ক্লিয়ার? তাহলে আমরা এইটুক, তাহলে কি হলো দেখো, আমি ছোট করে রিপিট করতেছি। প্রথমে আমাদের ছোট একক বড় একক, রাইবোজোমের দুইটা একক শিখেছি। ছোট এককের সাথে কি আসবে, এমআরএনএ। এইউজি কোডনের বিপরীতে ইউএসি অ্যান্টিকোডন নিয়ে টিআরএনএ আসবে কোন স্থানে, এ স্থানে। কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে, মেথিওনিন নিয়ে। পরবর্তীতে কি হবে, এই মেথিওনিন নিয়ে টিআরএনএটা এ স্থান থেকে পি স্থানে যাবে, গেল। তখন এ স্থানে নতুন করে আরেকটা টিআরএনএ আসবে, সে আবার এই যে এমআরএনএ এর কোড অনুযায়ী বসবে, বসে ও নতুন একটা অ্যামিনো অ্যাসিড আনলো, যেটা ধরলাম আমরা A1। ঠিক আছে, এরপরে স্টেপে কি হবে, পি স্থান থেকে অ্যামিনো অ্যাসিডটা দৌড় মেরে চলে যাবে এ স্থানের সাথে যুক্ত হওয়ার জন্য, এই যে যুক্ত হয়ে গেছে। আর এই যে পি স্থানে যে টিআরএনএ, ও এখন কি খালি হয়ে গেছে, ও তখন আবার বের হয়ে চলে যাবে নতুন অ্যামিনো অ্যাসিড আনতে। এটার পরের স্টেপে কি হবে, এই যে এ স্থানে যে ও আছে, ও আবার পিতে আসবে, আরো একজন নতুন একজন আসবে, নতুন একজন কি, ধরো নতুন একজন এই যে A2 নিয়ে আসে, সে আবার এ স্থানে আসবে। এইভাবে করে চলতেই থাকবে সাইকেলটা যতক্ষণ না শেষ হয়। আমরা কি ক্লিয়ার হয়েছি? পিআর এ দুইটা স্থানের নাম, ওকে, নাইস, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আপনার মোটামুটি ক্লিয়ার হয়েছি। দেখবে তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবা, ছবিতে দেখবা সুন্দর মতো দেওয়া আছে ছবিগুলা, সব ছবি আঁকতে হবে না। দেখবা মেথিওনিন সহ একটা সাইকেল দেওয়া আছে, মানে এরকম লম্বা, ওইটা আঁকলেই হবে লাস্টেরটা। ঠিক আছে, ওকে। মাথা ঘুরতেছে, একটু কঠিন অবশ্যই, কিন্তু ফার্স্ট অফ অল মাথা রেখে, এগুলো পরীক্ষাতে নর্মালি কম আসে, খুবই কম আসে। ঠিক আছে, সো এত বেশি টেনশন নেওয়ার তেমন কিছু নাই। মেথ মানে মেথিওনিন, মেথিওনিন বুঝাইছি। তাহলে এই যে হলো ট্রান্সলেশনের ছবি, সো এটা দেখে নিলে দেখবাই যে এই জিনিসটা আমরা এতক্ষণ করছি, যে রাইবোজোমের সাথে এটা যাচ্ছে, দেখছে একটা করে টিআরএনএ আসতেছে, এই যে টিআরএনএ এর সাথে যুক্ত হইতে হইতে লম্বা একটা কি হয়েছে তোমার, পলিপেপটাইড হয়েছে বা প্রোটিন তৈরি হয়েছে। ওকে, তাহলে আগে যে এখন লাস্টে অ্যান্টিবায়োটিক। ওকে, এটা খুব একটা ইন্টারেস্টিং। তোমরা কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নাম শুনেছো? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই নাম কি তোমরা শুনেছো? ওকে, না শুনলেও প্যারা নাই। দেখবা অনেকে কি করে, যে জ্বর হইলেই নাপা খায়। ওকে, নাপা খাওয়া তাহলে চলে, কিন্তু অনেকে আরেক আরেক প্রকৃতির আছে যারা কিনা জ্বর হইলে অ্যান্টিবায়োটিক খায়। এইটা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। কারণ অ্যান্টিবায়োটিক, যে যেমন ধরো অ্যান্টিবায়োটিক, এটা কার বিরুদ্ধে কাজ করে, এই বায়োটিক মানে হলো এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। তাহলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। এখন ধরো তোমার হয়েছে ডেঙ্গু জ্বর, ডেঙ্গু তো ভাইরাস দিয়ে হয়, তাই না? তাহলে এখন ডেঙ্গু জ্বরে যদি অ্যান্টিবায়োটিক খাই, এটা কি লাভ হবে? নর্মালি কিন্তু কোনো লাভ হবে না। তাহলে এই তখন যদি তুমি খাও, তখন কি হবে, তোমার বডিতে যে ব্যাকটেরিয়া আছে, সে তারা শক্তিশালী হয় আস্তে আস্তে। সো এই জন্য কি হবে, আলটিমেটলি রেজিস্ট্যান্স, এক সময় কোনো অ্যান্টিবায়োটিকই তোমার বডিতে কাজ করতে পারবে না। সো আসো, তো ট্রান্সলেশন প্রসেসে মানে আমরা অ্যান্টিবায়োটিক গুলো কিভাবে কাজ করে, ধরো তোমার কোন একটা ব্যাকটেরিয়া জনিত রোগ হয়েছে, এখন সেই জ্বরের ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়া মারার জন্য এই অ্যান্টিবায়োটিক ইউজ করি। সো ওই অ্যান্টিবায়োটিক গুলো আসলে কি করে জানো, দেখো ব্যাকটেরিয়ার জ্বর হয়েছে মানে ব্যাকটেরিয়া তোমার বডিতে ক্ষতি করতেছে। ব্যাকটেরিয়া কিভাবে ক্ষতি করবে, ওর বৈশিষ্ট্য প্রকাশের মাধ্যমে। ওর বৈশিষ্ট্য প্রকাশ মানে কি, ও আসলে প্রোটিন তৈরি করবে তোমার ক্ষতি করার জন্য। তাহলে কি করে, এই অ্যান্টিবায়োটিক গুলো সেই প্রোটিন তৈরিতেই বাধা দেয়। যেমন কি তোমাদের সব মনে রাখতে হবে না, যেমন ক্লোরোমাইসিন, এটা বন্ধন সৃষ্টিতে বাধা দেয়, মানে ওই যে লম্বা চেইনটা তৈরি করতে দিবে না। ইরিথ্রোমাইসিন রাইবোজোমের এমআরএনএ চলনে বাধা দেয়। সো দুই একটা জানলেই মোটামুটি না, বাকিগুলো জাস্ট রিডিং দিয়ে রাখবো, অত বেশি ইম্পর্টেন্ট না। মেইন কথা হলো এটা কি করে, অ্যান্টিবায়োটিক হলো প্রোটিন তৈরি হইতে দিবে না, প্রোটিন তৈরি হতে দিবে না, হতে দিবে না, কারণ আমরা জানি প্রোটিন দিয়েই যত ঝামেলা। ওকে, সো আগে যাই তাহলে। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য ইজিলি আমরা পারবো। প্রথমে সংজ্ঞা, যেমন ট্রান্সক্রিপশন কি হয়, আমরা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করি। ট্রান্সলেশনে কি করি, আমরা এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করি, তাই না? তো আমরা এটা জানি কিন্তু। তারপর এটা কই হয়, মাথায় রাখতে হবে, ট্রান্সক্রিপশন হয় কোথায়, নিউক্লিয়াসে, ভুল করাই যাবে না, পরীক্ষায় ইম্পর্টেন্ট আসে এটা। আর এটা হবে কোথায়, সাইটোপ্লাজমের রাইবোজোমে। তারপরে কি এখানে কোন এনজাইম কাজ করে, তারপরে এটা প্রোমোটার লাগে নাকি, তো তোমরা কিন্তু পারবা, জাস্ট একবার দেখে নিবা। যেমন এখানে প্রোমোটার,
কি আছে, টাটা বক্স আমরা পড়েছি, তারপরে এখানে কিন্তু আমরা অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস পড়েছি, এখানে লাগে হলো আরএনএ পলিমারেজ, জাস্ট নামগুলো বললেই হয়ে যাবে। ওকে, সো আসো লাস্টে তোমাদের কুইজ চলে আসছে, সো অ্যানসার দিয়ে ফেলো, এটা কি হবে? আবুল হাসান স্যারের বই থেকে ফার্স্ট চ্যাপ্টারে কোন কোন চিত্রগুলো ইউজ করতে? ওকে, প্রথম কথা আমাদের অবশ্যই কোষঝিল্লি লাগবে, মাইটোকন্ড্রিয়া লাগবে, প্লাস্টিড লাগবে, তারপরে আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এদের ছবিগুলো মাস্ট। এছাড়াও ডিএনএ ডাবল হেলিক্স। ওকে, এই তো মাশাআল্লাহ বেশিরভাগই ঠিক অ্যান্সার দিয়েছো। ইয়াপ, অ্যান্সার কি? অ্যান্সার হলো বি, তাই না? এই ইউজি, এটা হলো স্টার্ট কোডন, এটা কিন্তু স্টপ কোডন না। এটা কি কোডন ভাইয়া? স্টার্ট কোডন। বলেছে কি জেনেটিক কোডের বৈশিষ্ট্য, এটাও পারা উচিত। এখনই পোল স্টার্ট হয়ে যাবে। পোল আসে নাই, ঠিক আছে, এই যে চলে আসবে, দেখো। বই কি এখনই কিনবো না পরে? বই এখন কিনে ফেলতে পারো, রিসেন্টলি আর এডিশন আসার কথা না। বই কোন লেখক? বোটানির জন্য আবুল হাসান স্যার, জুলজির জন্য আজমল স্যার, বেস্ট। 64টাকে মুখস্থ করতে হবে? না না না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই দরকার নেই। আবুল হাসান স্যার পাশাপাশি কোন বই ব্যবহার করা যাবে? অবশ্যই, তুমি যে প্যারাল টেক্সট পেয়ে যাচ্ছ, সো এটাই কিন্তু তোমার প্যারালালি হেল্প করবে, এছাড়া কিন্তু অত বেশি দরকার হয় না। অ্যাডমিশনে অত বেশি দরকার হবে না। ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে বই পড়তে হবে? বায়োলজিটা নর্মালি সব কলেজেই, বেশিরভাগ কলেজে আর কি, 2 পেপার একসাথেই পড়ানো হয়। সো এইবারেই আসলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়তে হবে। আর আলিম স্যারের বই কি কেনা লাগবে? না, নর্মালি আবুল হাসান স্যারের বই থেকে তোমার এইচএসসি অ্যাডমিশন বোথই কভার হয়ে যাবে, তবে এক্সট্রা ইনফো গুলো তোমরা প্যারাটেক্সটে পেয়ে যাবা। আর মেইনলি এইচএসসি এর জন্য মানে আবুল হাসান স্যারই হলো বেস্ট, কারণ বায়োলজিতে এমনিতেই দুইটা বই পড়াটা আসলে খুবই টাফ, ঠিক আছে? সো আমি বলবো একটাই খুব ভালো মতো পড়ো। ওকে, স্যার অ্যান্সার দিয়ে ফেলছো অনেকেই। অ্যান্সার কি? অ্যান্সার হলো এ। দেখো, এটা কিন্তু ওভারল্যাপ করে না, মনে করে দেখো, ওভারল্যাপ করে না মানে কি, একই গুয়ানিন কখনো দুইটা কোডনের অংশ হইতে পারবে না, মনে আছে? যে কখনোই কি হইতে পারবে না, ধরো এ ইউ জি সি এ, কখনো এমন হইতে পারবে না ভাইয়া তোমার এইটা একটা কোডন আবার এইটা একটা কোডন, মানে একই জি দুই কোডনে ওভারল্যাপ করছে, এটা কখনো হইতে পারবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার 1 ও 2। ওকে, লিডার বোর্ড, লিডার বোর্ড হলো ওকে প্রথমে। ওকে, থ্যাংক ইউ নাবিল, সুবাত, তাসফিয়া, আয়েশা, নাফিজ, সৃজা, সামিন, নুসাইবা, সুমাইয়া, ইসমাইল, থ্যাংক ইউ। হ্যাঁ, গাজী আজমল স্যারের বই জুলজির জন্য।